তো আজকের ক্লাসটা 2 ঘন্টা হবে না, আজকে ক্লাসটা ইউজুয়ালি আমাদের দ্রুত শেষ হয়ে যাবে, কিছু কারণ আছে। তো আমরা আজকে ক্লাসটাকে 2টা সেশনে ভাগ করব। সো ফার্স্ট হাফে আমাদের ক্লাসটা হচ্ছে, আমি অনেকদিন ইউআর নিয়ে কথাবার্তা বলি নাই। সো আমার মনে হচ্ছে যারা ইউআর করতেছে তাদের একটা গাইডলাইন দরকার, এবং যারা ইউআর করতেছে না ইন ফিউচার করবো তাদের একটা গাইডলাইন দরকার। হ্যাঁ, তো আমি কিছু কথা স্পেসিফিকলি বলবো, খুব মনোযোগ দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে শুনবা, খুব ইম্পর্টেন্ট। তো আমি কিছু টেকনিক আজকে শেখাবো আরো একবার। দেন এই কথাগুলো আমি হয়তো আগে বলি নাই, সত্য কথা বলতে টেকনিকগুলো, সো টেকনিকগুলো জানা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হাফে আমি এইগুলো নিয়ে কথাবার্তা বলবো। সেকেন্ড হাফে আমাদের যে হিমোস্টেসিস চ্যাপ্টারের, মানে হেমাটোলজি আমাদের হিমোস্টেসিস যে শুরু করছে, হিমোস্টেসিসের কিছু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ফিব্রিনোলাইসিস। ফিব্রিনোলাইসিসের পরে আমাদের বাকি আছে হচ্ছে, লেট মি জাস্ট চেক, ফিব্রিনোলাইসিস বা থ্রম্বোসিস বাকি আছে। থ্রম্বোসিসের ভিতরে হাইপার কোয়াগুলেবিলিটি মেইনলি খুব ইম্পর্টেন্ট, এন্ড এম্বোলিজম। সো খুব বেশি হলো 1 ঘন্টার মতো লাগবে ম্যাক্সিমাম। সো আমরা আজকে হয়তো 1.5 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ ক্লাস শেষ করতে পারবো। ওকে, আর নেক্সট ক্লাস থেকে যারা কিউরিয়াস টু নো, নেক্সট ক্লাস থেকে আমরা নেক্সট ক্লাস হতে 13 তারিখ হবে ইনশাআল্লাহ, আমরা নেক্সট ক্লাস থেকে অ্যানিমে শুরু করবো। এই হচ্ছে আমাদের প্ল্যান, অ্যানিমে শুরু করবো। সো আমি দুইটা কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, আমি যে প্রশ্নটা খুবই ভ্যালিড এবং অনেক সবসময় পেয়ে থাকি যে ভাইয়া ইওয়ার্ল্ড, আচ্ছা ইওয়ার্ল্ডটা কি, আমি আরো একবার বলে দিই, অনেকে নতুন, অনেকে হচ্ছে ইওয়ার্ল্ডের নাম শুনে কখনো। ইওয়ার্ল্ড স্পেলিংটা হচ্ছে এরকম, ইউ ওয়ার্ল্ড। ওকে, সো ইওয়ার্ল্ড জিনিসটা কি ভাই? ইওয়ার্ল্ড হচ্ছে একটা কিউ ব্যাংক বা কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক ঠিক না, এটা নামে কোশ্চেন ব্যাংক, এটা হচ্ছে মেইন রিসোর্স ম্যাটেরিয়াল। আর স্টেপ ওয়ানের জন্য আমাদের মেইন পড়াশোনা হচ্ছে ইওয়ার্ল্ড। ওকে, সো এখন এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে মেইন পড়াশোনা যদি ইওয়ার্ল্ড হয়, তাহলে আমরা এত কিছু কেন পড়তেছি বা এগুলো কেন পড়তেছি? আমরা যেগুলো পড়তেছি সবকিছু ইওয়ার্ল্ডে আছে। ওকে, সো ইওয়ার্ল্ড তোমাকে খুব ভালো মতো বোঝার জন্য যা পড়তেছি, এগুলো যদি খুব ভালো মনোযোগ দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারো, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো, দেন ইওয়ার্ল্ড উইল বি এ পিস অফ কেক ফর ইউ। ওকে, আমি যদি ইওয়ার্ল্ড দেখাই অনলাইন, আমি সিকেটা দেখাই যে সিকে, এখন আমি সিকের জন্য যেহেতু পড়তেছি, সিকেটা তোমাদেরকে দেখাচ্ছি যে ইওয়ার্ল্ড মানে কি। এরকম বড় একটা কোশ্চেন স্টেম থাকবে, কেস থাকবে, লাইক ইউএসএমএল আর এমআরসিবি ফিল্ডের একটা মেজর ডিফারেন্স হচ্ছে, এমআরসিবি তে কোশ্চেন সিস্টেম থাকে ইউজুয়ালি 2 থেকে 3 লাইন। ওকে, খুবই শর্ট প্রশ্ন থাকে, আর ইউএসএমএল প্রশ্ন থাকে অনেক বড় বড়। সো এই জন্য আমাদেরকে অনেক বেশি ডিপ পড়াশোনা করতে হয়, এমআরসিবির চাইতে অনেক বেশি ডিপ পড়াশোনা করতে হয়। একটা হচ্ছে মেইন কারণ। সো লাইক দেখো কত বড় কেস আছে, সেরকম কেস থাকে, দেন তুমি অপশন চুজ করতে পারো। দেন হচ্ছে তোমার সুন্দর মতো সবচেয়ে মোস্ট ওয়ান্ডারফুল যে বিষয়, সেটা হচ্ছে এক্সপ্লেনেশন, অসাধারণ এক্সপ্লেনেশন থাকে। সো এইগুলো সবকিছুই আমি তোমাদেরকে স্টেপ ওয়ানে যে সিস্টেম পড়াচ্ছি, লাইক যখন তোমার সলভ করবা দেখবে সবই পড়া হয়ে গেছে। কথা হচ্ছে সবচেয়ে মোস্ট এনকাউন্টার কোশ্চেন হচ্ছে যে ভাই আমি ইউএল কখন সলভ করব। আমি এই কথাটা এর আগে বলছি, বাট বোধহয় ক্লিয়ার করে বলা হয়নি। আমি আমার কত 9-10 মাস হয়ে যাচ্ছে মেন্টরিং এ, রাইট? আমি বোধহয় কখনো ক্লিয়ার করে বলি না। সো আমি এটা বলার সুযোগ হয়নি বা মনে ছিল না, আমি এটা বলতে চাই একবার হয়তো এটাকে বলছি। সেটা হচ্ছে তুমি 2টা সময় ইউএল করতে পারো। কাইন্ডলি অডিওটা যার অনার্স অফ করো, তুমি 2টা সময় ইউএল করতে পারো। আমি কখন ইউএল করব, সো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমার কি করা উচিত সেটা তোমার অবশ্যই তোমাকে হচ্ছে ডিসাইড করতে হবে। বাট সিচুয়েশন গুলোকে আমি তোমাকে সেটা বলতে পারি যে 2টা সিচুয়েশন তুমি ফেস করতে পারো, 1 আর 2। এক কি, আমি একটা সিস্টেম তোমাদেরকে পড়াচ্ছি, আমার সাথে সাথে তুমি ইউআলটা করতে পারো। কেমন ভাই সেটা? সেটা হচ্ছে মনে করো আমি হিম এন্ড অঙ্ক পড়াচ্ছি, সো তুমি আমার সাথে সাথে হিম এন্ড অঙ্ক পড়তে থাকবে। সো আমি হিম এন্ড অঙ্ক ফিজিওলজি পড়াই ফেলছি এবং প্যাথোলজি পড়াচ্ছি। সো আমি যখন হিম এন্ড অঙ্ক সিস্টেমটা শেষ করে ফেলবো, তখন তুমি কি করবা? তখন তুমি ইউআর শুরু করবা হিম এন্ড অঙ্ক। এখন আমাকে বলতে পারো ভাইয়া আপনি তাহলে নেক্সট সিস্টেম মুভ করবেন। ইয়েস, আমি যখন এর উপরে রেসপিরেটরি পড়াবো, তখন তুমি যেটা করবা, ইউআলডের হেমাটোলজি সলভ করবা, হেমাটোলজি পড়তে থাকবা, প্লাস আমার সাথে সাথে রেসপিরেটরি পড়বা। এটা হচ্ছে সিস্টেম, মানে এটা হচ্ছে সবচেয়ে মোস্ট পারফেক্ট সিস্টেম যারা আগামী 1 থেকে 1.5 বছরের ভিতরে এক্সাম দিতে চাও। ওকে, 1 থেকে 1.5 বছর ভিতরে এক্সাম দিতে চাও বা 2 বছরের ভিতরে এক্সাম দিতে চাও, তার জন্য এটা হচ্ছে আমি সাজেস্ট করি এই বিষয়টা, যে আমি আগে একটা সিস্টেম পড়াই ফেলি, তুমি আমার সাথে সিস্টেমটা পড়ে আসো। আমার সাথে সিস্টেমটা পড়ে এসে তোমার যখন একবার খুব ভালো মতো পড়াশোনাটা হয়ে যাবে, সিস্টেমটা তুমি গ্রাস্প করতে পারবা। আচ্ছা, মানে এয়ার সাউন্ড শোনা যাচ্ছে, হয়তো কারো অডিও অন ছিল। আই এম নট শিওর যেটা আমার প্রবলেম কিনা। হ্যাঁ, আমার প্রবলেম তো হওয়ার কথা না, এটা হয়তো কারো অডিও অন ছিল কিনা জানি না, এখন হয়তো নাই সাউন্ডটা। যেটা বলতে যাচ্ছিলাম যে আমি যখন একটা সিস্টেম পড়াবো, তোমাদের কাজ হচ্ছে আমার সিস্টেমে যে রিসার্চ গুলো আমি পড়াচ্ছি আমার লেকচার দেখে সেগুলো ক্লিয়ার হয়ে দেন তুমি শেষ করে ইউআলটা শুরু করবে। অবশ্যই মাছ খেয়ে না, কারণ তাহলে তুমি ইউআলটা অনেক কষ্ট ধরতে পারবে না।
তাহলে যেটা বললাম, তাহলে তোমার যেটা হবে যে ভাই আপনি তাহলে পরের সিস্টেমে যখন যাবেন তাহলে আমি কি করবো, তখন তুমি আগের সিস্টেম ইউআল পড়তে থাকবা, তাহলে তোমার রিভিশনটা হয়ে যাবে এবং আমার যে সিস্টেমটা পড়াচ্ছি সেই সিস্টেম তুমি রানিং করতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আচ্ছা এখনো প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে আমাকে একটু বলো তো। আই এম নট শিওর আজকে কেন এরকম হবে হঠাৎ করে, কি শোনা যাচ্ছে ঠিক আমি বুঝতেছি না। এয়ার সাউন্ড, আচ্ছা না ফ্যান ট্যান তো চলতেছে না। আচ্ছা আমি আরেকবার দেখতেছি, ওকে আরেকবার দেখতেছি। ওয়েট ওয়েট ওয়েট। হাউস না, আমাকে বলো তো একটু এখন কি অবস্থা। এখন কি শোনা যাচ্ছে এয়ার সাউন্ডটা? এখন ওকে? আই এম নট শিওর যে হেডফোন কজ কিনা, এখন ওকে হলো আমাকে। আচ্ছা তাহলে হয়তো কোনো টেকনিক্যাল ইস্যুস ছিল, হ্যাঁ আমি জাস্ট হেডফোনটা খুলে লাগাইছি, দ্যাটস ইট। আচ্ছা যেটা বলতে যাচ্ছিলাম, আমার মনে হচ্ছে তোমার ক্লিয়ার না, শুনতে পাবে ঠিকঠাক মতো, আমি আরেকবার রিপিট করতেছি, ওকে। তো তোমরা ইউআর দুইটা সিচুয়েশন অনুযায়ী করতে পারো, আমি আবারও বলতেছি দুইটা ভাবে করতে পারো। এক হচ্ছে আমি যে সিস্টেমটা পড়াচ্ছি, লাইক এখন আমাদের তোমাদেরকে হিম অ্যান্ড অঙ্ক পড়াচ্ছি, তাই না? সো আমার সঙ্গে সঙ্গে তুমি এখন হিম অ্যান্ড অঙ্ক পড়বা, কি পড়বো ভাইয়া, আমার সঙ্গে সঙ্গে তুমি তুমি লেকচার গুলো দেখবে এবং লেকচারে আমি যে যে রিসার্চ পড়াচ্ছি, যা যা পড়াচ্ছি এগুলো খুব ভালো মতো পড়বা, ওকে। দ্যাটস ইট, এখন ইউএল করা সলভ করার প্রয়োজন নাই, কারণ হচ্ছে তুমি ম্যাক্সিমাম ইউএল টপিক বুঝতে পারবে না। যারা অনেক ভালো লাইক আন্ডারস্ট্যান্ডিং আছে ভাই আমি সমস্যা নাই আমি ইউএল সলভ করলে, তারা করতে পারো, বাট আমি রিকমেন্ড করবো না। আগে আমার লেকচার গুলো শেষ করো, যে রিসার্চ গুলো পড়াচ্ছি সেগুলো শেষ করো। তাহলে এখন মনে করো আমি এই মাসে আমি হিমাটোলজি অনকোলজি শেষ করলাম, ওকে। নেক্সট মান্থে আমি রেসপিরেটরি শুরু করলাম। তাহলে আমি যখন তোমাদেরকে রেসপিরেটরি পড়াবো, আমি যখন তোমাদেরকে রেসপিরেটরি সিস্টেম পড়াবো, তখন তুমি যেটা করতে পারো, তখন তুমি হিমাটোলজি অনকোলজির ইউআল সলভ করা শুরু করবে, ঠিক আছে। ভাই কয়টা করে প্রশ্ন করতে পারি দিনে, তুমি যে কয়টা পারো, 10টা পারো, 15টা পারো, 20টা পারো, যে কয়টা পারো, ওকে। কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, কোয়ালিটি ম্যাটার্স। তুমি সময় নিয়ে খুব ভালো মতো পড়তে হবে, সেটা আমি একটু পরে বলবো। তো তখন তুমি হেমাটোলজি এন্ড অনকোলজির ইউআল সলভ করতে থাকবে, প্লাস আমার ক্লাসের রেসপিরেটরি সিস্টেমের ক্লাসে ভিডিও দেখতে থাকবে, প্লাস পড়তে থাকবে। তো দুইটা সিস্টেম সাইমালটেনিয়াসলি হবে। তো এইটা হচ্ছে একটা ইস্যু, এবং এটা হচ্ছে যারা খুব দ্রুত এক্সাম দিতে চাও, লাইক আমি 1 থেকে 1.5 বছরের বেশি ভিতরে আমি এক্সাম দিতে চাই, তাদের জন্য এটা হচ্ছে মোস্ট পারফেক্ট, ওকে। এখন যারা খুবই লাইক এখনো সেকেন্ড ইয়ার আছে, থার্ড ইয়ার আছে, ইভেন ফার্স্ট ইয়ার আছে, ফোর্থ ইয়ার আছে, যারা চাও যে ফাইনাল পেপার পরে আমি এক্সাম দিতে চাই, ভাই আমি এখন একাডেমিক প্রেসারে এত বেশি প্রেশার নিতে পারবো না, এটা খুবই আমি এটা ম্যাক্সিমাম মানুষের এটা হওয়া উচিত এবং এটা হবে, ওকে। আমি যে রিয়েলিটির কথা চিন্তা করি, তাহলে আমরা কি করবো, আমরা কি এখন ইউআল করার যদি সময় না পাই? আমি কেন এই কথাগুলো বলতেছি, কারণ এখন ম্যাক্সিমাম আমাকে যেটা বলে যে ভাই আমি ইউআল করার সময়টা পাচ্ছি না, তাদের ক্ষেত্রে আমি কি বলবো? তাদের ক্ষেত্রে আমার সাজেশনটা হচ্ছে, আমি তোমাদেরকে এখন যে সিস্টেম পড়াচ্ছি লাইক হিম অ্যান্ড অঙ্ক, তো তুমি চিন্তা করো আমি কিন্তু তোমাকে কি পড়াচ্ছি, আমি কিন্তু তোমাদেরকে শুধুমাত্র ফার্স্ট এইড পড়াই না, তাই না? ফার্স্ট এইড আমরা সবচেয়ে কম পড়াই, সত্যি কথা বলতে। তো আমরা পড়াচ্ছি ভিআরএস ফিজিওলজি, আমরা পড়াচ্ছি লিন্ডা ফিজিওলজি, আমরা পড়াচ্ছি প্যাথোমা, দেন আমরা পড়াচ্ছি ব্ল্যাক বুক, আমরা পড়াচ্ছি আর কি পড়াচ্ছি, প্যাথোমা, ব্ল্যাক বুক, অ্যাম্বোস, অ্যাম্বোসের লাইব্রেরি যেটা হিউজ অনেক অনেক বেশি, দেন আমরা পড়াচ্ছি ফার্স্ট এইড, রাইট? তো এই যে ক্যাপলান পড়াই মাঝে মাঝে। তো এই যে এত কিছু পড়াচ্ছে এবং আমাদের যে ইউআল এর টেবিল গুলো সেগুলো ব্ল্যাক বুকে থাকে, তার মানে হচ্ছে আমি যদি তোমার কাছে এত 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 জিনিস তোমাদেরকে পড়াচ্ছি, রিসার্চ পড়াচ্ছি, কথাগুলো বলতেছি, তুমি যদি এই জিনিসগুলো ধরতে পারো, মানে জাস্ট আমার লেকচার গুলো দেখাও কিন্তু প্লাস পড়তে পারো, ইউআলটা বাকি রাখতে চাও, এইটাও আমার মনে হয় খুব একটা প্রবলেম হবে না, গিভেন দ্যাট তুমি আমার কোর্স শেষ করার সঙ্গে সঙ্গে লাইক আমার 1.5 বছর লাগবে টোটাল শেষ করতে। যারা হচ্ছে গত বছর শুরু করছে নভেম্বর ডিসেম্বর থেকে, তাদের আর 5-6 মাসের ভিতরে বাকি সিস্টেম শেষ হয়ে যাচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার কোর্সটা যখন শেষ হবে, তখন তোমার কাজ হচ্ছে তুমি একবার করে তাহলে আমার লেকচার দেখা শেষ বা তোমার পড়াশোনা শেষ, তখন তুমি জাস্ট ইউআল করবে, তখন তুমি শুধুমাত্র ফার্স্ট এডটা সাইড বাই সাইড তোমার পাশে রাখবা এন্ড ইউআল, দ্যাটস ইট। তোমার আর অন্য কোনো রিসার্চ ইউজ করার প্রয়োজন নাই। তখন তুমি শুধুমাত্র ইউআল করতে 3 মাসের বেশি লাগে না, দেন তুমি 6 মাসের ভিতরে এক্সাম দিতে পারবা, ওকে। তুমি যদি চাও আমি ফাইনাল পেপার পরে এক্সাম দিব, হয়। তো তাদের জন্য এটা বেস্ট অপশন। যে আমার অনেকে আছে যে ফোর্থ ইয়ারে এখন সময় দিতে পারতেছে না, স্বাভাবিকভাবে একাডেমিক একটা প্রেশার থাকে, রাইট? তো আমি এই জন্য বললাম যে যারা সময় দিতে পারতেছে, লাইক যারা থার্ড ইয়ারে আছো, তাদের কাছে অঢেল সময় আছে, তাদের ইউআল করা অবশ্যই উচিত আমার মনে হয়। তাদের টাইম আছে, যাদের টাইম নাই, ফোর্থ ইয়ার বা ফাইনাল ইয়ার আছে, ব্লক পোস্টিং আছে, তারা এখন ইউআল করার সময় নাও পাইতে পারো, বাট তারা অ্যাটলিস্ট এইভাবে কন্টিনিউ করে যাবে, ওকে, যেন তুমি আমার সঙ্গে সঙ্গে কোর্সটা শেষ করতে পারো।
যদি কারোর প্রশ্ন থাকে আমাকে করতে পারো, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার মনে হয় দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এই জিনিসটা আমি কনফিউশনটা একটু ক্লিয়ার করাতে চাইছি তোমাদের। ইয়া, ইওয়ালের সাবস্ক্রিপশন দুইজন মিলে নেওয়া যায়। ওকে, যদি এরকম তোমার চিন্তা করো যে তুমি 2 বছর সাবস্ক্রিপশন নিতে চাচ্ছ, তো এরকম একজনের প্ল্যান আছে, আমি আবার বলতেছি, একজনের প্ল্যান আছে আগামী 1 বছর পরে, মানে সাবস্ক্রিপশন দুইজন নেওয়া যায়, একাধিকজন নেওয়া যায়, দুইভাবে ইউজ করতে পারো। আমি সেভাবে তোমাদেরকে বলে তাহলে ইজি হবে। এক হচ্ছে যে ভাই আমরা সাবস্ক্রিপশন নিলাম একসাথে দুইজন, 6 মান্থস আর 1 ইয়ার, আমরা একই একই সময় পড়তেছি, একই সাথে পড়তেছি, একই সাথে এক্সাম দেবে, এরকম প্ল্যান। তাদের ক্ষেত্রে যেটা করতে হবে, তারা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে তোমাদের কিওয়ার্ড ইউজ করতে হবে। আই মিন একই সাথে একই সময় দুইজন কিওয়ার্ড ইউজ করতে পারবে না। সো কেউ যদি মনে করো একটা সময় নির্দিষ্ট, ভাই আমি তোমার ডিল করে দিতে হয় যে আমি এই 6 ঘন্টা ইউজ করবো, তুই বাকি 6 ঘন্টা ইউজ করবি, এরকম ডিল করতে হবে। ওকে, একই সময় দুইটা ডিভাইস অন করে তুমি ইউজ করতে পারবে না, এটা করা পসিবল না। সো সেক্ষেত্রে সমস্যা হবে। সো এটা, বাট তোমার যেটা যেটা বললাম যে টাইম যদি ভাগ করে নিতে পারো, দ্যাটস ওকে, তুমি সেটা ইউজ করতে পারো। আর একটা আমার মনে হয় এটা করার চাইতে আমি এটা সাজেস্ট করি না, সত্য কথা বলতে। আমি, কারণ হচ্ছে তুমি নিজের কখন ইচ্ছা তোমার পড়ার সময় পাবা, তুমি ইউ ডোন্ট নো। আর একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা একটা বেটার আইডিয়া। সেটা হচ্ছে এরকম যদি তুমি কাউকে পাও, আমার গ্রুপেই তোমার তো অনেককে পাবা, রাইট? যে এরকম যদি তুমি কাউকে পাচ্ছ যে সে আগামী 1 বছরের ভিতরে এক্সাম দিতে চাচ্ছে, তুমি তুমি শিওর না কবে এক্সাম দিবে, বাট তুমি এটা শিওর যে তুমি আগামী 1 বছর এক্সাম দিবা না, তোমার আরো বেশি সময় লাগবে। তুমি হয়তো এখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার পড়তেছো, সো তুমি কি করতে পারো, তোমার দুজন প্ল্যান করে 2 বছরের জন্য সাবস্ক্রিপশনটা দিতে পারো, ঠিক আছে? তো সে কি করবে, সে হচ্ছে ফার্স্ট 1 ইয়ার, ফার্স্ট 1 বছর সে তার পড়াশোনা শেষ করে এক্সাম দেবে, দেন বাকি যে 1 বছর থাকবে তুমি সেই 1 বছর ইউজ করতে পারো। তাহলে তোমাদের টাকা অনেক অনেক বেশি সেভ হবে, হাফ কমে যাবে প্রাইস। ওকে, আর যারা একটু ফাইন্যান্সিয়াল সলভেন্ট তাদের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই একা এবং একা নিবা, এবং একা 1 বছরের জন্য নিবা। 6 মাসের সাবস্ক্রিপশন কখনই না, 1 বছরের সাবস্ক্রিপশন। ইওয়ার্ল্ড হচ্ছে তোমার লাইফের বেস্ট ইনভেস্টমেন্ট হবে। আমি তোমাকে এটা বলতে পারি যে কোনো রিসোর্সের ক্ষেত্রে লাইফের বেস্ট ইনভেস্টমেন্ট হবে। কখনোই তুমি লাইক ফিল করবে না যে আমি খুব খারাপ একটা কাজ করছি। আর যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে অনেক, তাদের আমি বলবো কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, কোনো ইস্যুস, নো ইস্যুস। এখন ইওয়ার্ল্ড অফলাইন ইজ মোর দেন এনাফ। তুমি যদি সলভ করতে চাও, অফলাইনে সবকিছুই আছে। অনলাইন পরীক্ষার 6 মাস আগে নিতে পারো, 6 মাস আগে ইজ এনাফ, বা 3 মাসের জন্য ইজ এনাফ। তুমি যদি অফলাইনে 2 বার সলভ করতে পারো, অনলাইনে 3 বার, সে 2 বার সলভ করা যায়। সো মানি ইজ নট অ্যান ইস্যু। তুমি যদি স্মার্ট হও আর তুমি যদি কনফিউজড হও কি করতে পারবো, আমি বুঝতেছি না কি করবো, আমাকে টেক্সট করতে পারো, আমি তোমাকে অবশ্যই সাজেশন দিব তোমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করে। ওকে, সো তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি কি চাও, তুমি কতটুকু অ্যাফোর্ড করতে পারবা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এই কথাটা আমি আই হোপ ক্লিয়ার করতে পারছি। এখন হচ্ছে কোশ্চেন সলভিং স্ট্র্যাটেজি নিয়ে আমি 15 মিনিট কথা বলতে চাই। হ্যাঁ, আমি তোমাদের জন্য প্রশ্ন রেখে দিছি। প্রশ্ন আমি হিমাটোলজির, অনকোলজি যে প্রশ্নগুলো। আচ্ছা, আমি একটা কথা হয়তো তোমাদেরকে, যা নতুন আছে অনেকে, একটা কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে তুমি বাংলাদেশের কোনো বই পড়ে, মানে আমাদের স্টেপ ওয়ানের যে রিসোর্স, এগুলো না পড়ে কখনো ইগল সলভ করে কিছু পারবা না, স্বাভাবিক বিষয়। কারণ আমাদের যে সিস্টেমে পড়াশোনা করি বা এই বইগুলো যেভাবে লেখা থাকে, এর সাথে স্টেপ ওয়ানের পড়াশোনার সিস্টেমের বা যেটা, এটাই আসল পড়াশোনা, এর কোনো মিল নাই। সো এগুলা যে দুর্জয় খুশ মতো প্রশ্নটা করছে, এটাতে হতাশ হওয়া স্বাভাবিক। এটা করলে তো কখনোই পসিবল না, তাহলে তো বাংলাদেশে সবাই রবিন্স, লেন্স বা গাইড, আরিফ, লেন্ডিভার পর স্টেপ ওয়ান দিত, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম। তো তোমাকে এই রিসার্চ পড়তে হবে, আমি যেগুলো পড়াচ্ছি তোমাকে সেগুলো পড়তে হবে। তাহলে তুমি ইউঅল সলভ করে মজা পাবা, ইউঅল সলভ করার সময় হতাশ হবো না। দ্যাটস ইট। আচ্ছা, এখন আসলে আমি তোমাদেরকে হেমাটোলজি, অনকোলজির কিছু প্রশ্ন দেখাবো। টেকনিকটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, টেকনিকটা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ফার্স্ট ব্যাচ স্টুডেন্ট আছে, ফার্স্ট ব্যাচ থেকে শুরু করে সেকেন্ড ব্যাচ এবং থার্ড ব্যাচ, সবার জন্য। তো আমি হয়তো ইউঅল এর এই টেকনিকটা নিয়ে হয়তো কখনো বলছি কিনা আমার মনে নাই এক্স্যাক্টলি। সো আরেকবার বলতেছি সবার জন্য, খুব ভালো মতো এটা ফলো করবা। যে ভাইয়া, আমি কোয়েশ্চেন সলভিং স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত, কেস সলভিং স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত। তো দেখো, আমি একটা কথা বলি যে তোমরা যখন 1 বছর বা 1.5 বছর বা 2 বছর স্টেপ ওয়ানের জন্য পড়বা, যারা এখন থার্ড ইয়ার আছে তারা 2 বছর ধরে পড়াশোনা পাচ্ছ, তো তোমাদের নলেজ কিন্তু একটা জায়গায় গিয়ে, যখন তুমি 2 বছর পড়বা, তোমার নলেজ কিন্তু একটা লেভেলে চলে আসবে, যে লেভেলে তুমি কম্পিটেন্ট তোমাকে মনে হবে। বাট অনেক সময় দেখবা তুমি কেস সলভ করতে পারতেছো না, তখন ডিপ্রেস লাগবে। আর তুমি কোশ্চেন সলভ করতে পারতেছো না, তখন ডিপ্রেস লাগবে। এই জন্য কোশ্চেন সলভিং স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সবার আগে যেটা করবা, যখন ইউআরডে বা এক্সাম, সবার ক্ষেত্রে আমি যেটা বলতেছি, কোশ্চেন সলভ করার সময় তোমরা যেটা করবা, ফার্স্ট অফ অল, এই যখন একটা প্রশ্ন সলভ করবা, একটা প্রশ্ন যখন পড়বা, 100% কনসেন্ট্রেশন ইজ নিডেড। ওকে, আমি আবার বলতেছি 100% কনসেন্ট্রেশন ইজ নিডেড। তুমি কখনোই ফেসবুক চালাইতে চালাইতে তুমি কখনোই ফেসবুক চালাইতে চালাইতে
বা ইনস্টা স্ক্রল করতে বা ইউটিউব দেখতে দেখতে বা টিভি দেখতে দেখতে বা আরেকজনের সাথে প্রেম করতে বা আড্ডা দিতে দিতে কখনো ইউ সলভ করবো না। আমি তোমাকে এটা বারবার বলতেছি, কারণ এটা যদি করো তাহলে ইউ আর ওয়েস্টিং ইউর লাইক দ্য বেস্ট রিসোর্স অফ ফার্স্ট স্টেপ অন। ওকে, এটা কখনো করা যাবে না। 100% ফোকাস দিয়ে ইউ আর সলভ করতে হবে, প্রশ্নটা পড়তে হবে। সো দেখা গেল একটা প্রশ্ন আছে যেটা আমাদের টপিক অলরেডি পড়ানো হয়ে গেছে, এই জন্য আমি এটা খুঁজে বার করছি। এবং আমি যেখানে যেখানে আন্ডারলাইন করবো এটা খেয়াল করবা যে যখন একটা কেস সলভ করবা, প্রশ্নটা সলভ করবা, তুমি সবার আগে খেয়াল করবা যে পেশেন্টটা তোমার কাছে আসতেছে সেই পেশেন্টের সেক্সটা কি, আইদার সে মেল না ফিমেল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো জেন্ডারটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। আমাদের স্টেপ ওয়ান জার্নিটা কেন বিউটিফুল এই জায়গাটাতে, যে তারা আমাদেরকে চিন্তা করতে শেখায় যে একটা পেশেন্ট যখন আমার কাছে আসতেছে সে হচ্ছে আসলে মেল না ফিমেল, তার বয়স কত, 20 থেকে 30 বছরের একটা ফিমেল যদি আমার কাছে আসে তার আমার মাথায় থাকতে হবে অটোইমিউন ডিজিজ, 5-7 বছরের একটা বাচ্চা যদি আমার কাছে আসে তাহলে আমার মাথায় থাকতে হবে জেনেটিক ডিজিজ। এই জিনিসগুলা আমাদেরকে চিন্তা করতে শেখায়। 50 বছরের একটা বৃদ্ধ মানুষ যদি আমাদের কাছে আসে 50 বছরের উপরে, 50 বছর আমাকে বৃদ্ধ বলতে পারি না, 60 বা 65 বছরের যদি আমাদের কাছে কোনো পেশেন্ট আসে, আমার মাথায় থাকতে হবে যে ক্যান্সার। তো এই যে জিনিসগুলা এগুলো আমাদেরকে শেখাই স্টেপ ওয়ান জার্নিটা। ওকে, তো তুমি চিন্তা করো যে ফার্স্ট কি বলতেছে, a 5-week-old boy is brought to the emergency department after having tonic-clonic movements of his left upper and lower extremity that lasted approximately 3 minutes. সো তোমার তোমার ইয়াটা কি হবে ভাই, আমি কিভাবে মার্ক করব বা কিভাবে অ্যাপ্রোচ করব? সো তুমি সবার আগে কনসেন্ট্রেশন 100% নিডেড। এরপরে যেটা করবা, পেশেন্টের এজটা যে লাইক 5 উইক, 5 সপ্তাহ বয়সে, রাইট, সেটা মার্ক করবা। বয় সেটা মার্ক করবা, মার্ক করা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে ইজ বট টু দা ইডি আফটার হ্যাভিং টনিক ক্লোনিক মুভমেন্টস। সো তোমার যে পেশেন্টের পজিটিভ ফাইন্ডিং থাকবে, মানে যে ফিচারটা সিমটম নিয়ে তোমার কাছে আসবে সেটা মাস্ট আন্ডারলাইন করবা। ঠিক আছে, তো কি বলতেছে, টনিক ক্লোনিক মুভমেন্টস। টনিক ক্লোনিক মুভমেন্টস একটা ওয়ান টাইপ অফ সিজার। ওকে, ইন ফিচারে পড়াবো, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ সিজার। তাহলে সিজার নিয়ে তোমার কাছে আসতেছে ইনভলভ কি, লেফট আপার এন্ড লোয়ার এক্সট্রিমিটি দ্যাট লাস্টেড অ্যাপ্রক্সিমেটলি 3 মিনিটস। ওকে, তাহলে এই যে তুমি আন্ডারলাইন করলা পেশেন্টের, তুমি ফাইন্ডিংস গুলো আন্ডারলাইন করবা, পজিটিভ ফাইন্ডিংস নট নেগেটিভ ফাইন্ডিংস। সো তুমি কনসেন্ট্রেশন দিয়ে 100% কনসেন্ট্রেশন দিয়ে চিন্তা করতে করতে যাবা, একটা একটা করে লাইন পড়বা এবং আন্ডারলাইন করে ফেলো জাস্ট দ্য পজিটিভ ফাইন্ডিংস, নট নেগেটিভ ফাইন্ডিংস অর নরমাল ফাইন্ডিংস। ওকে, পেশেন্ট ওয়াজ বর্ন অ্যাট 30 উইকস জেস্টেশন। তার মানে কি, যে পেশেন্টের তুমি প্রিম্যাচুর বলতে পারো, যে হচ্ছে 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে, না বলতে পারো, যেহেতু আমরা ইউজুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে 37 সপ্তাহ পর্যন্ত, 37 সপ্তাহ আগে হলে প্রিম্যাচুর বলি, 37 থেকে 40 হলে বলি না প্রিম্যাচুর। ঠিক আছে, সো 38 উইকস ইউজুয়ালি নর্মাল ধরা হয়। সো 23 ইয়ার ওল্ড প্রিমিকা হয়ে যায়, তার মানে বলতে হচ্ছে 23 বছরের একটা হচ্ছে তোমার ওল্ড একটা ফিমেলের 38 উইকস জেস্টেশনে বাচ্চাটা জন্ম নিচ্ছে। সো এটা আসলে খুব নর্মাল একটা জিনিস, সেখানে কোনো ফাইন্ডিংস নাই, তো তোমার এটা আন্ডারলাইন করার প্রয়োজন নাই। ওকে, এরপর আসলে দ্য পেশেন্টস মাদার রিসিভড প্রিনেটাল কেয়ার, টুক প্রিনেটাল ভিটামিনস এন্ড হ্যাড এ হেলদি ডায়েট ডিউরিং প্রেগন্যান্সি। মানে দেখো সব কিন্তু নর্মাল, যেটা করার দরকার সেটা সে করছে, তার মানে কোনো পজিটিভ ফাইন্ডিংস নাই, তোমার আন্ডারলাইন করার প্রয়োজন নাই। দ্য ইনফ্যান্টস নিউবর্ন স্কিন ওয়াজ পজিটিভ ফর সিস্টিক ফাইব্রোসিস। এই যে দিস ইজ দ্য পয়েন্ট হোয়ার ইউ গেট সাম প্যাথোলজি। সো এখন ইনফ্যান্টের নিউবর্ন স্কিন করা হয়েছে, তুমি এখানে কি পাইছো, পেশেন্টের সিস্টিক ফাইব্রোসিস পাইছো, তার মানে তুমি এখানে আন্ডারলাইন করলা। ঠিক আছে, এন্ড কনফার্মেটরি টেস্টিং ইজ পেন্ডিং। আচ্ছা, তাহলে ইনফ্যান্ট ব্রেস্ট ফিড করতেছে, যেটা নর্মাল, গেইনিং ওয়েট নর্মাল, কোনো কিছু আন্ডারলাইন করার প্রয়োজন নাই। হি হ্যাজ নেভার টেকেন এনি মেডিকেশনস and also has received no vaccination. Okay, আচ্ছা, then on examination বাচ্চাটা পোস্ট টিকটাল বাট নো লঙ্গার সিজিং। পোস্ট টিকটাল মানে কি ভাই, পোস্ট টিকটাল মানে হচ্ছে আমাদের সিজারের পরে কিছু পেশেন্ট যদি কোনো লাইক মনে করো কিছু সময় ধরে কনফিউজ থাকে বা আরো কিছু সিমটম থাকে, সেগুলোকে আমরা পোস্ট টিকটাল বলি। পোস্ট টিকটাল মানে সিজারের পরের পিরিয়ড, যেটা আমরা নিউরোলজিতে পড়বো। সো এটা একটা ফাইন্ডিং, আন্ডারলাইন করলো। ঠিক আছে, তাহলে হেড সিটি স্ক্যান এটা করছো, এটা একটা ফাইন্ডিং। তাহলে হেড সিটি স্ক্যান করে কি পাইছো, পেশেন্টের রাইট সাইডেড ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ পাইছো। ওকে, তাহলে আন্ডারলাইন করলা। হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট লাইকলি দ্য কজ অফ দিস ইনফ্যান্টস প্রেজেন্টেশন। তাহলে বাচ্চা এই যে রাইট সাইডেড ক্রেনিয়াল ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ তুমি পাইলা, এটার কারণটা কি তোমাকে বার করতে হবে। তাহলে খেয়াল করো, তুমি যে সুন্দর মতো 100% কনসেন্ট্রেশন দিয়ে কেসটা পড়লা, এখন তুমি একবার কেস পড়ে তোমার মনে হচ্ছে না আমি কি কিছু মিস করলাম, আমার কি আরেকবার কেসটা পড়া উচিত কিনা, তুমি যদি একবারে না ধরতে পারো তোমাকে অবশ্যই আরেকবার পড়তে হবে। এন্ড তুমি যে সেকেন্ড টাইম একটা কেস আবার এ টু জেড পড়বা, সেই সময়টা তুমি তোমার এক্সামে পাবা না। ওকে, দিস ইজ স্টেপ ওয়ান। এটাই হচ্ছে তোমার বিউটি, যে একটা পেশেন্ট তোমার কাছে যখন আসবে তুমি কত দ্রুত র্যাপিড রেসপন্সে তোমার সিদ্ধান্ত নিতে পারো, ডিসিশন নিতে পারো, তুমি কি ট্রিটমেন্ট করবা। ওকে, এটা এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য তোমাকে টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে। সো পেশেন্ট তোমার কাছে
এখন আসছে তুমি একবার কেসটা পড়লা, এখন তোমার দ্বিতীয়বার পুরোটা পড়ার সময় নাই, তো তুমি কি করতে চাও, জাস্ট পজিটিভ ফাইন্ডিং এ চোখ বলাইতে চাও। তাহলে তুমি কি পাইলা, যে 5 সপ্তাহ একটা বয় তোমার কাছে আসছে সিজার নিয়ে, ঠিক আছে, সিজন নিয়ে আসছে। এখন 5 সপ্তাহ একটা বাচ্চা সিজন নিয়ে আসছে, তার মানে অনেক কারণ তো থাকতে পারে। বাচ্চা ইনফেকশন থাকতে পারে, আই মিন মেনিনজাইটিস থাকতে পারে, এনকেফালাইটিস থাকতে পারে, এই যে ব্রেনে হিমোরেজ থাকতে পারে, রাইট? তুমি জানো না, ইউ ডোন্ট নো। এরপরে দেখো ফাইন্ডিং কি পাচ্ছে, পেশেন্টের সিস্টিক ফাইব্রোসিস আছে। তাহলে যদিও এটা আমাদের দরকার নাই এখানে ডায়াগনোসিসের জন্য, যে পেশেন্টের সিজারের সাথে সিস্টিক ফাইব্রোসিসের কোনো রিলেশনশিপ নাই, বাট জানলা একটা কিছু পাইছো, তুমি সিস্টিক ফাইব্রোসিস পাইছো। আচ্ছা, দেন হচ্ছে পেশেন্ট এখন পোস্ট ইকটাল পিরিয়ডে আছে, কিন্তু এখন এখন কোনো সিজার নাই, তার মানে বলতেছি যে পেশেন্টের স্ট্যাটাস এপিলেপটিকাস না, স্ট্যাটাস এপিলেপটিকাস মানে রিকারেন্ট সিজার, রাইট? আচ্ছা, তাহলে হেড সিটি স্ক্যান করা হয়েছে, এখন তুমি পেশেন্টের রাইট সাইডের ইন্টারক্যানাল হিমোরেজ পাইলা। এই হচ্ছে তোমার মেইন ফাইন্ডিং। তাহলে দেখো তুমি এখন একদমই তোমার পয়েন্ট আউট করে ফেললা যে পেশেন্ট একটা আসছে সিজার নিয়ে, আর তোমার ফাইন্ডিং কি সিটি স্ক্যান করে তুমি রাইট সাইডের ইন্টারক্যানাল হিমোরেজ পাইছো, দ্যাটস ইট। তাহলে কিন্তু তোমার পুরো কেসটা পাওয়া লাগতেছে না। হ্যাঁ, এখন কথা আসে, কথা চিন্তা করো যে পেশেন্টের বলতেছে যে মোস্ট লাইকলি কজ কোনটা। এখন মনে করো তুমি জানো না যে ভাইয়া আমি আসলে প্রশ্নটা বুঝছি ঠিকই, কিন্তু আমি অ্যান্সারটা জানি না যে কি কারণে হইতে পারে। তো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে একটা একটা করে যে অপশন গুলো আছে, মনে করো দেখো কয়টা অপশন, 6টা অপশন আছে, এই 6টা অপশন একটা একটা করে এক্সক্লুড করা। হোয়াট ইজ এক্সক্লুড? এক্সক্লুড মানে তুমি জানো যে এই অপশনটা হবে না, 100% শিওর। ওকে, হবে না এটা তুমি শিওর, যে হবে কিন্তু একটা অ্যান্সার তুমি ইউ ডোন্ট নো, বাট এটা যে হবে না এটা তুমি শিওর। তাহলে মনে করো যে এখানে বলতেছে পেশেন্টের ব্লিডিং, রাইট সাইডের ইন্টারক্যানাল ব্লিডিং নিয়ে আসছে, তা সিজার হিস্ট্রি আছে, রাইট? এখন কজ কি? এখন এটা খুবই যদি আমি আমার কথা বলি কম্পারেটিভলি, এটা ইজিয়ার একটা কেস। আমি যদি তোমার স্টেপ 1 এর এক্সামের কথা বলি, স্টেপ 1 এর এক্সামে তুমি 50% কেস পাবা ইউজুয়ালি, যেটা তুমি পড়াশোনা করলে খুব ভালো মতো অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? 50%। আর 30% কেস পাবা তুমি যে তোমাকে অনেক বেশি চিন্তা করতে হবে, আর 20% পাবা তুমি হোয়াট দ্য ফাক টাইপের, অনেক টাফ, ঠিক আছে? তো এটা হচ্ছে 50% এর ভিতরে পড়ে, যে মোটামুটি ইজি, তুমি যদি পড়াশোনা করে থাকো তুমি একবারে বা দুইবারে তুমি অ্যাটেন্ড করলে পারার কথা। এখন দেখো এখানে যেটা হয়েছে, যে তুমি বুঝতে পারছো যে পেশেন্টের সিজার, পেশেন্টের ব্লিডিং আছে, হিমোরেজ হয়েছে। সো এখন তুমি অপশন গুলোর দিকে তাকাও। সো ফেইলিয়ার অফ অ্যামিনো অ্যাসিড হাইড্রক্সিলেশন, দ্যাট ডাজন্ট মেক সেন্স, রাইট? অ্যামিনো অ্যাসিড মেটাবলিজমের সাথে কোনো রিলেশনই নাই। ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, নো। রোডোপসিন প্রোডাকশন, নো। তুমি এগুলো জানো যে এগুলো অ্যান্সার কোনোভাবে হতে পারে না। ইম্পেয়ার্ড গামা কার্বক্সিলেশন, তুমি এখন তুমি যদি পড়াশোনা করে থাকো ঠিকঠাক মতো, তাহলে তুমি এই যে গামা কার্বক্সিলেশন টার্মটা যখন তুমি দেখবা, তোমার মাথায় অবশ্যই চলবে যে ভাইটামিন কে, ভাইটামিন কে এর সাথে কোনোভাবে রিলেটেড, এটা তোমার মাথায় আসবে। সো তুমি কনফিউজ হয়ে গেলা এটা অ্যান্সার হতে পারে কিনা। সো তুমি এটা মনে করো শিওর না, সো তুমি এটা এক্সক্লুড করলা না। এরপরে ইনইফেক্টিভ এরিথ্রোপয়েসিস, তুমি জানতেছো না এর সাথে কোনো রিলেশনশিপ নাই। রিডিউসড অ্যাক্টিভেশন ইন্টারনিউক্লিয়ার, এর সাথে কোনো রিলেশন নাই। তো তুমি জানো যে বাকি 4টা বা 5টা কোনোভাবে অ্যান্সার হইতে পারে না, তুমি মিলাইতে পারতেছ না কোনোভাবে। কিন্তু বাকি যে একটা অপশন তুমি ইনক্লুড করলা বা বাকি রইলো ইম্পেয়ার্ড গামা কার্বক্সিলেশন, তুমি এটা 100% শিওর না, বাট তুমি এটাই আনসার চুজ করে আসলা, তোমার অ্যান্সার এটাই হবে। এটাকে এই যে আমরা যে পদ্ধতিটা ফলো করলাম, এটাকে বলা হয় যে এক্সক্লুশন ক্রাইটেরিয়া, ঠিক আছে? এক্সক্লুশন ক্রাইটেরিয়া বা এডুকেটেড গেস। যারা হাই স্কোর, যারা ভালো স্কোর করে, তাদের সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে এই জিনিসটা, এডুকেটেড গেস। ওকে, তুমি যদি এডুকেটেড গেস না করতে পারো এরকম, কারণ তুমি অনেক জিনিস পাবা যেগুলা তুমি শিওর না, এটাই হচ্ছে স্টেপ 1, যে তুমি তুমি ইউ ডোন্ট নো তোমার এক্সাম কেমন হয়েছে। তুমি যদি এডুকেটেড গেস করতে না পারো ঠিকঠাক মতো, তোমার স্কোর ভালো আসবে না। সো আমার এক্সামে, আমার এক্সামের সময় আমি যখন এক্সাম দিয়েছিলাম গত বছর অক্টোবরে, তখন প্রশ্ন অনেক টাফ হচ্ছিল। আমার পরিচিত সিনিয়র ভাই আপু যারা আমার আগে এক্সাম দিয়েছে 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, তাদের স্কোর সবার এরকম 200, ম্যাক্সিমাম 220 পাচ্ছিল। সো আমি খুব টেনশন ছিলাম যে সবার কি একটা অবস্থা। সো আমার নিজের এক্সাম দিয়েও আমার হচ্ছে অনেক টাফ, ইট ওয়াজ রিয়েল টাফ, মানে অনেক বেশি টাফ ছিল কোশ্চেন। বাট আমি যেটা করছি এডুকেটেড গেস করছি অনেক বেশি। সো আই নিউ যে আইদার আই উইল এন্ড আপ গেটিং এ 220 or 240। সো আমার এটা মনে হয়েছিল যে আমি আইদার 220 পাবো 240 পাবো। সেই একটাই কিন্তু হয়েছে, রাইট? তো তুমি এক্সাম দিয়ে আসলে তুমি বুঝতে পারবে না যে তুমি কেমন স্কোর করবা। সো এটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া। সো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক বেশি পড়াশোনা যখন তুমি করবা, তখন তুমি এই যে এডুকেটেড গেসটা করতে পারবা। তাহলে এখন একটা প্রশ্ন হচ্ছে, ভাই আমি এডুকেটেড গেসটা কোন স্টেজে গিয়ে করব? দিস ইজ ইম্পর্টেন্ট, এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট, যে আমি এই যে এডুকেটেড গেস বা এক্সক্লুশন বলতেছেন, এটা আসলে কোন স্টেজে গিয়ে করতে পারবো। তুমি একটা লেভেলে পড়াশোনা করার পরে এই স্টেজে আসবা। তুমি যদি কোনো লেভেলে পড়াশোনা না করো, তুমি তো কখনো এডুকেটেড গেস করতে পারবে না, কারণ তুমি তো, তোমাকে তাকে জানতে হবে যে বাকিগুলো অ্যান্সার না, রাইট? তো তুমি যদি এটা জানো যে বাকিগুলো অ্যান্সার না, তো বাকিগুলো যে অ্যান্সার না এটা জানতে হলে তোমাকে অনেক পড়াশোনা করতে হচ্ছে, বাকি টপিক গুলো যে পড়াশোনা করতেছে। ওকে, সো আমি এই টেকনিকটা তোমাদেরকে শেখাতে চাইছিলাম যে এডুকেটেড গেজ এক্সক্লুশন খুবই ইম্পর্টেন্ট। এবং আর একটা বিষয় হচ্ছে ভাই, একটা বিষয় কি, নো নেগেটিভ মার্কিং।
কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা কোনো আমার বাংলাদেশের সিস্টেম পরীক্ষা হয় না। আচ্ছা, আর একটা বিষয় কি, একটা বিষয় হচ্ছে যে তোমাকে 100% কনসেন্ট্রেশন দিয়ে প্রশ্নগুলো পড়তে হবে এবং মার্ক করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। সবসময় মনে রাখবা, তুমি যখন এক্সাম হলে বসতেছো বা ইউআরএল এর একটা প্রশ্ন করতেছো, তোমার সাথে যুদ্ধটা কার? এক্সামিনারের। তোমার সাথে যুদ্ধ হচ্ছে এক্সামিনার, রাইট? এক্সামিনার তোমাকে একটা স্কেচ দিছে, তো তোমাকে কিন্তু এক্সামিনারের সাথে মেন্টাল গেমে জিততে হবে। এক্সামিনার তোমাকে অনেকভাবে টিপস করবে, অনেকভাবে সে তোমাকে ঘোরাইতে চেষ্টা করবে। হ্যাঁ, তুমি চিন্তা করো এখানে ভাই এখানে কি টিপস করছে দেখো। একটা পেশেন্ট আসছে সিজার নিয়ে, ওকে, একটা পেশেন্ট আসছে তোমার কাছে কি নিয়ে? সিজার নিয়ে। তো সিজার নিয়ে এখন সে বলছে কি, এক্সামিনার বলছে কি যে পেশেন্টের সিস্টিক ফাইব্রোসিস ডায়াগনোসিস হয়েছে, মানে ধরা পড়ছে আর কি। মানে সিজারের সাথে সিস্টিক ফাইব্রোসিসের কোনো রকম রিলেশনশিপ নাই, এটা একটা বাচ্চাও জানবে, মানে যদি সে 6 মাস মেডিকেল স্কুলে পড়াশোনা করে। সো কিন্তু তোমাকে সে ট্রিক্স করতে পারে, যে সে তোমাকে বোঝাইতে চাবে যে হয়তো তাহলে মানে তোমার মাথার জন্য খেলে যে সিস্টিক ফাইব্রোসিস সাথে সিজারে কি সম্পর্ক বা এরকম কিছু। তো তোমাকে বুঝতে হবে যে কোনটার সাথে কি রিলেশনশিপ আছে। ভাই আমি এটা কখন বুঝবো? এটা একটা লেভেলে পড়াশোনা তুমি করতে হবে, এত সহজ না। তুমি 1 বছর 1.5 বছর পড়াশোনা যখন করবা, তখন তুমি এই জিনিসগুলো দ্যাট উইল মেক সেন্স। ওকে, তো এখন যদি অনেকে বলো ভাইয়া আমি একটা সিস্টেম পড়নি, 5টা 3টা 4টা ক্লাস করে ভাই আমি অনেক পড়াশোনা করতেছি, ইউআল কিছু বুঝতেছি না, হতাশ। বাবা ইট টেক্স টাইম, এই জন্যই তো এটা স্টেপ 1, বা এই জন্য তো ইউএসএ মিলি, রাইট? নাহলে তো সবাই এটা দিত। বিষয়টা হচ্ছে সবাই তো ক্লাবের মতো সবাই ইউএসএ মিলি দিত। তো বিষয়টা হচ্ছে এরকম যে এই জন্য জার্নিটা ডিফারেন্ট, বাট তুমি এত কিছু শিখবা যে ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ওকে, তো এট দ্য এন্ড অফ দ্য তুমি যে স্টেপ 1 না দাও, ইউএসএ মিলি না দাও, আমেরিকা না যাও, ইট ডাজন্ট ম্যাটার। বাট তুমি যে লেভেলে শিখবা এবং তুমি যে লেভেলে কনফিডেন্ট হবা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সিস্টিক ফাইব্রোসিসে সিএসএফ ফর্মেশন কমলে সিজার হতে পারে না। সিস্টিক ফাইব্রোসিসের সাথে সিএসএফ ফর্মেশনের কোনো রিলেশনশিপই নাই ভাইয়া। আমার সিস্টিক ফাইব্রোসিস বরাবর ডিসপোজিট সিস্টেম, আই মিন নেক্সট সিস্টেম। আচ্ছা, সো দ্যাট ওয়াজ ইট। আর কার কোনো প্রশ্ন আছে? মৃত্তিকা, অয়ন, আমার হচ্ছে ফার্স্ট ব্যাচের এরা খুব ব্রাইট স্টুডেন্ট যারা, তোমাদের কি কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারো। আমরা পড়াশোনা শুরু করবো আজকের টপিকে, যেটা বাকি আছে। আমার এটা মনে হয়েছে যে অনেকদিন ওয়ার্ল্ড নিয়ে কথাবার্তা বলা হয়নি, সব বলা উচিত। হ্যাঁ, আর আমি জানি অনেকে অনেক এখানে পিছিয়ে আছে যারা লাইভ ক্লাস সবসময় করে না, কারণ তারা অন্য সিস্টেম পড়তেছে হয়তো। সো আমি সবাইকে বলছি যেন অ্যাটলিস্ট এই সময়টাতে থাকা ট্রাই করবা যারা ইউআল পড়তেছো। ওকে, সো যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার স্ট্র্যাটেজি নিয়ে, যে ভাইয়া আমি এই জিনিসটা কি একটু হেল্প করেন, আজ করতে পারো, অথবা আমি শুরু করি। হ্যাঁ, আমরা পড়াশোনা শুরু করি। ওকে, আচ্ছা, কারো কোশ্চেন আছে? হ্যাঁ অবশ্যই, তুমি আভা, মৃত্তিকা, থ্যাংক ইউ। আভা, ইয়েস, তুমি অবশ্যই তুমি আন্ডারলাইন করতে পারবা। তুমি তুমি যখন ইউআল সলভ করবা, তুমি যা কিছু করতে পারবা, তুমি একদম ঠিক তাই কিছু করতে পারবা, তুমি মার্ক করতে পারবা। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি একটু দেখাই, আমি একটা সিকের একটা প্রশ্ন দেখাই, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য বোঝা সুবিধা হবে, যেহেতু এটা অনলাইন না অফলাইন দেখালাম। সিকের একটা প্রশ্ন দেখাই, লাইক এই যে এই প্রশ্নটা, ঠিক আছে? সো আমি মনে করি এই প্রশ্নটা একটু আগে জাস্ট তোমার, আই মিন তোমাদের পড়ানোর আগে আমি পড়তেছিলাম, সো আমি তোমাদেরকে দেখাই একটু। সো এই যে তুমি তোমার এক্সামে ঠিক এরকম কালারও সিলেক্ট করতে হবে যে তুমি কি কালার চাও, ঠিক আছে? এরকম ঠিক একদম সেম ইন্টারফেস, এই যে ইন্টারফেস দেখতেছো, তোমার এক্সামে ঠিক একই ইন্টারফেস থাকবে। এই যে তুমি কালার চুজ করতে পারবে, এভরিথিং ঠিক এরকম। সো আমি যদি তোমাদেরকে এটা দেখাই, তো ভাইয়া কিভাবে তাহলে মার্ক করবো দেখো। এই যে 16-year-old বয়, তাহলে তুমি এখানে 16 এ মার্ক করবে। ওকে, কামস টু ইডি উইথ অ্যাবডোমিনাল পেইন, তার কমপ্লেন কি ভাইয়া? অ্যাবডোমিনাল পেইন হচ্ছে তার কমপ্লেন। আচ্ছা, তো দুই ঘন্টা আগে যে পেশেন্টটা মানে বাচ্চাটা খেলাধুলা করতেছিল, খেলা খেলা করার সময় তার কি হয়েছে, যে সে ডেভেলপ করছে সিভিয়ার পারসিস্টেন্ট পেইন ইন রাইট লোয়ার কোয়াড্রেন্ট উইথ অ্যাসোসিয়েটেড নওশিয়া। আচ্ছা, আর তার সবকিছু ঠিকঠাক আছে, তার তার কোনো সমস্যা নেই, জাস্ট সে 16 বছরের একটা বাচ্চা খেলতেছিল, খেলার সময় সে রাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইনে তার ব্যথা অনুভূত হয়েছে। ওকে, ব্যথাটা অনুভূত হয়েছে, দ্যাটস ইট।
এবং এটা তার কিছুদিন ধরে হচ্ছে, এটা তার কিছুদিন ধরে সমস্যাটা হচ্ছে সে যখনই খেলাধুলা করে, যে দ্য পেশেন্ট হ্যাজ হ্যাড সিমিলার এপিসোড, যখনই সে খেলতেছে তখনই তার এই সমস্যাটা হচ্ছে, আর কোনো তার হিস্ট্রি নাই, কিচ্ছু নাই, দ্যাটস ইট, এইটুকুই। আচ্ছা, আর সে সেক্সুয়ালি অ্যাক্টিভ উইথ ওয়ান পার্টনার, কন্ডোম ইউজ করে ইনকনসিস্টেন্টলি, আর কোনো ফাইন্ডিং নাই। ইয়া, তাহলে তোমার ফিজিক্যাল এক্সামিনেশন করলে পেশেন্টের কি পাইলা, যার স্ক্রোটাল এরিজিমা এন্ড ইডিমা দ্য রাইট হেমিস্ক্রোটাম, তাহলে রাইট হেমিস্ক্রোটামটা টেন্ডার, তুমি এটা ফিজিক্যাল এক্সামিনেশন করে পাইছো। আচ্ছা, তারপরে কি পেয়েছি ভাই, দ্য পেইন ইজ ওরসেন্ড when the scrotum is elevated, right? Okay, and scrotum does not trans eliminate. Which of the following is the most likely cause of this patient symptom? তাহলে আমি যদি তোমাকে এখন সামারি করি, যে একটা বাচ্চা আসছে 16 বছরের, তার অ্যাবডোমিনাল পেইন নিয়ে, সে যখন খেলতেছে তখনই তার রাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইনে সে পেইনটা ফিল করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি এক্সামিন করলা, তাহলে দেখি কি অবস্থা, কোথায় তোমার পেইন হচ্ছে। তুমি দেখলা যে পেশেন্টের স্ক্রোটামটা এরাইজেমাটাস হয়ে গেছে, ইডিমা ডেভেলপ করছে, এবং হেমিস্কোটামটা টেন্ডার, মানে তুমি ফিল করলে বাচ্চাটা কাঁপতেছে, পেশেন্টটা ব্যথা পাচ্ছে, এরকম কিছু। আচ্ছা, এখন তুমি যখন স্কোপটামটা উপরে তুলতেছো, এলিভেটেড করতেছো, সেটা আরো বেশি পেইনটা বেশি হচ্ছে। আমার কথা হচ্ছে ভাই, আমি কেন উপরে তুলবো স্কোপটামটাকে, আমি এলিভেশন কেন করবো? ওকে, এটা আমি বলতেছি একটু পরেই। এন্ড দ্য স্কোপটাম ডাজ নট ট্রান্সলুমিনেট, এটা কেন করবা? কারণ আমাদের একটা ডিজিজ আছে যে অ্যাকুইট এপিডিডাইমাইটিস, ওখানে যেটা হয়, আমাদের এপিডিডাইমিসে ইনফ্লামেশন হয়। সো ওই ইনফ্লামেশনে স্কোটামটা যদি তুমি উপরে তুলো, তাহলে পেশেন্টের রিলিফ হয়, পেইনটা কমে যায়। এই জন্য এক্সামিনেশনটা আমরা করি। এবং আমি স্কোটাম যখন এরকম হচ্ছে তোমার এরিথেমা এডিমা হয়েছে, এনলার্জ হয়ে গেছে পেশেন্টের, তো তখন তোমাকে ইউজুয়ালি কি করতে হবে, মানে সোয়েলিং আছে যখন পেশেন্টের, তোমাকে ট্রান্সলিমিনেশন যে টেস্টটা সেটা করতে হবে। যদি পেশেন্টের স্কেটার ভিতরে ফ্লুইড থাকে, তাহলে কি ট্রান্সলিমিনেশন টেস্ট পজিটিভ। কোথায় পাওয়া যায় আমরা সেটা, কোথায় পাই? হাইড্রোসিলি, রাইট। কিন্তু এখানে ট্রান্সলিমিনেশন টেস্ট নেগেটিভ, তাহলে তোমার পেশেন্টের ডায়াগনোসিস কি হতে পারে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ দিস পেশেন্ট সিম্পটম? দেখো, এপিডিডাইমিস না, কেন না? এপিডিডাইমাইটিস হলে পেশেন্টের এই যে স্কোটাম যখন তুলবে উপরে, তখন পেইনটা রিলিভ হতো। আচ্ছা, ইনগুইনাল হার্নিয়া না, কেন? কারণ পেশেন্টের কোনো ম্যাচ পাওনি তুমি। ইনফেক্টেড হাইড্রোসিলি না, হাইড্রোসিলি হলে পেশেন্টটা লাইট ট্রান্সলিমিনেট করতো। টেস্টিকুলার হেমাটোমা, হেমাটোমা কখন হবে? যখন তুমি টেস্টিসে আঘাত পাবে। পেশেন্ট কি কোনো ট্রমার হিস্ট্রি আছে? না, তো বাদ। টেস্টিকুলার রাপচার, নো, নো ওয়ে। কোনো তাহলে পেশেন্টের টেস্টিকুলার টর্শন, যেটা খুবই কমন, এরকম 20-25 বছরের বাচ্চাদের টেস্টিকুলার টর্শন, পেশেন্ট তোমার কাছে অ্যাকুইট পেন নিয়ে আসবে, যে পেনে স্ক্রোমটা এলিভেশন করলেও তার পেইনটা কমবে না, এবং স্ক্রোটাম ডাজ নট ট্রান্সলিমিনেট, দ্যাটস ইট। সো দিস ইজ দ্য ডায়াগনোসিস। ওকে, সো এইভাবে তোমাকে একটা একটা করে কেস মুভ করতে হবে। reduces pain. So এই যে অনেকে জানো, রাইট? সো দ্যাটস ইট। সো আমি সুন্দর মতো একটা কেস তোমাকে ডেসক্রাইব করলাম। আচ্ছা, চলো, সো আমাদের আজকে পড়াশোনা করে, এটা হচ্ছে সিকের পড়া, হ্যাঁ। তো দেখো, স্টেপ 1 এর সাথে সিকের কতটা রিলেটেড। স্টেপ 1 এ হচ্ছে কিন্তু তোমাদেরকে আমি টেস্টিকুলার টর্শন পড়াবো, হ্যাঁ। তো স্টেপ 1 এর সাথে সিকের অনেক বেশি সিমিলারিটিস আছে। তো স্টেপ 1 এর বেসিকটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আজকে কি পড়বো ভাই? আজকে আমরা যেটা বললাম সেটা হচ্ছে গতদিন যেখান থেকে শেষ করছি সেখান থেকে শুরু করবো। আচ্ছা, আমাদের প্রাইমারি হিমোস্ট্যাসিসের ডিজঅর্ডার গুলো শেষ, সেকেন্ডারি হিমোস্ট্যাসিসের ডিজঅর্ডার গুলো শেষ, এন্ড মিক্সড যে ডিজঅর্ডার সেগুলো আমাদের শেষ হয়ে গেছে, হ্যাঁ। সো হাইপারফিব্রিনোলাইসিস মানে হচ্ছে ডিআইসি, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। প্রাইমারি সেকেন্ডারি ডান, রাইট। আচ্ছা, হ্যাঁ। সো আজকে যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে ইনহিবিশন অফ হিমোস্ট্যাসিস, হ্যাঁ। আর এরপরে হচ্ছে ফিব্রিনোলাইসিস। সো এই দুটো টার্ম আজকে পড়বো। এই দুটো খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, খুবই সোজা। তবে কথা হচ্ছে ভাইয়া, তাহলে আমরা যে এতদিন হিমোস্ট্যাসিস পড়লাম, এতক্ষণ যে হিমোস্ট্যাসিস পড়লাম, গত 3টা ক্লাসে আমরা হিমোস্ট্যাসিস সম্পর্কে ডিটেইলস পড়াশোনা করছি, অনেক বেশি পড়ছি, হ্যাঁ। এখন আমরা কি হিমোস্ট্যাসিস প্রিভেন্ট করতে চাইবো, বা কোন কন্ডিশনে আমরা হিমোস্ট্যাসিসটা প্রিভেন্ট করতে চাই? আমরা চাই না যে হিমোস্ট্যাসিসটা হোক, এরকম কোনো কন্ডিশন আছে কিনা, বা এরকম দরকার কিনা, আমাদের বডিতে এরকম রেগুলেশন আছে কিনা? ইয়েস, অবশ্যই। এক্সেস কোনো কিছুই ভালো না, এটা তোমরা বুঝে গেছো অলরেডি, রাইট? ডিআইসি পড়ার সময় আমরা অলরেডি বুঝে গেছি যে এক্সেস কোনো কিছুই ভালো না, কারণ ডিআইসি মানে হচ্ছে এক্সেস হিমোস্ট্যাসিস বা এক্সেস ক্লট ফর্মেশন। তাহলে এখন দেখো,
যে in order to prevent hypercoagulability as well as excessive bleeding, activation of the coagulation cascade and the process that inhibit it occurs simultaneously in the circulatory system. আচ্ছা, সো মেইনলি যেটা বলতে যাচ্ছে যে হাইপার কোয়াগেবল এই কন্ডিশনটা মানেটা কি, মানে এই টার্মটার সঙ্গে তোমাকে একটু পরিচিত হতে হবে। যে ভাইয়া হাইপার কোয়াগুলেবিলিটি মানে কি? হাইপার কোয়াগুলেবিলিটি মানে হচ্ছে, দেখো একটা স্টেট, যে স্টেটে একটা পেশেন্ট ব্লাড ক্লট ফর্ম করতে চায়, ওকে, সেই কন্ডিশনটাকে আমরা বলি হাইপার কোয়াগুলেবিলিটি। মানে আমাদের দরকার নাই যে এখন ব্লাড ক্লট ফর্মেশন হওয়ার, বাট হচ্ছে, লাইক কোনো ডিআইসি, ডিসিমেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, সেটা কিন্তু একটা হাইপার কোয়াগুলেবিলিটি এক্সাম্পল, রাইট? প্যাথোলজিক অ্যাক্টিভেশন অফ দ্য কোয়াগুলেশন ক্যাসকেড। আচ্ছা, তাহলে এখন আমাদের পড়াটা হচ্ছে ভাইয়া, তাহলে যে হিমোস্টেসিসটা আমরা তো পড়লাম যে প্রাইমারি হিমোস্টেসিস কে করে, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনো। সেকেন্ডারি হিমোস্টেসিস কে করে, এগুলো তো আমরা পড়ছি। সো আমার এখন আমাদেরকে এটা বলেন যে হিমোস্টেসিসটা আসলে প্রিভেন্ট করে কে, মানে ব্যালেন্সটা কে করতেছে? হিমোস্টেসিসটা ইনহিবিশন করে কে? যে একটা সময় পরে যখন আমাদের হিমোস্টেসিস দরকার নাই, সেই সময়টা তো আমাদেরকে হিমোস্টেসিসটা ইনহিবিট করতে হবে, রাইট? সেই জিনিসটা কে করে? তো কিছু জিনিস, কিছু প্যাথোইক, কিছু ফ্যাক্টর আছে যাদের কাজ হচ্ছে ইনহিবিশন অফ হিমোস্টেসিস করা। কাদের? তাদের কাজটাই হচ্ছে ইনহিবিশন অফ হিমোস্টেসিস। কারা কারা সেটা ভাইয়া? মেইনলি কিছু অ্যান্টাইকোয়াগুলেন্ট আছে, ঠিক আছে? সো এই অ্যান্টাইকোয়াগুলেন্ট প্রোটিন কি কি আমরা অলরেডি পড়ছি ফার্স্ট ইয়ারে কলেজে। একটা হচ্ছে প্রোটিন সি, একটা হচ্ছে প্রোটিন এস। পানি খাওয়ার প্রয়োজন। আচ্ছা, যেটা বললাম যে প্রোটিন সি এন্ড প্রোটিন এস, এটা কি করে দেখো, প্রোটিন সি একটা অ্যান্টাইকোয়াগুলেন্ট, প্রোটিন এস একটা অ্যান্টাইকোয়াগুলেন্ট, ওকে? সো এই যখন প্রোটিন সি এন্ড প্রোটিন এসটা অ্যাক্টিভেট হয়, অ্যাক্টিভেটেড এন্ড প্রোটিন সি এন্ড প্রোটিন এস, এরা যেটা করে একটা কমপ্লেক্স তৈরি করে দুইজন মিলে। এই কমপ্লেক্স যেটা করে সেটা হচ্ছে ইউজুয়ালি আমাদের ফ্যাক্টর 5A এন্ড ফ্যাক্টর 8 এটাকে ইনহিবিট করে, ঠিক আছে? তাহলে ফ্যাক্টর 5A এন্ড ফ্যাক্টর 8 এটাকে যদি আমরা ইনহিবিট করতে পারি, এটা কিন্তু নরমাল ফিজিওলজি, ঠিক আছে? এটা কিন্তু নরমাল ফিজিওলজি। তাহলে কিন্তু আমরা ইউজুয়ালি আমাদের যে সেকেন্ডারি হিমোস্টেসিস, যে ক্লট ফর্মেশন বা ক্লট স্টেবিলাইজেশন, সেটাকে ইনহিবিট করতে পারতেছি। তো এই যে আমাদের হিমোস্টেসিস ইনহিবিটর আছে, বিভিন্ন হিমোস্টেসিস ইনহিবিটর, যেটা ফার্স্ট আমরা পড়লাম যে প্রোটিন সি এন্ড প্রোটিন এস, এক এক হিমোস্টেসিস ইনহিবিটর এক 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 একটা আমাদের যে কি বলে ক্লটিং ফ্যাক্টর, এক একটা ক্লটিং ফ্যাক্টরকে ইনহিবিট করে। বিষয়টা কিন্তু এরকম না যে প্রোটিন সি বা প্রোটিন এস তারা টোটাল যতগুলো ক্লটিং ফ্যাক্টর আছে আমাদের, যতগুলো আমরা পড়ছি, ফ্যাক্টর 1 2 5 7 10 12 যেগুলো আমরা পড়ছি সবগুলোকে ইনহিবিট করে। বিষয়টা কিন্তু এরকম না, হ্যাঁ? এটা বুঝতে হবে। আই ওয়ান্ট ইউ টু রিয়েলাইজ দিস, এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রোটিন সি এন্ড প্রোটিন এস শুধুমাত্র ফ্যাক্টর 5 এন্ড ফ্যাক্টর 8টাকে ইনহিবিট করবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ? আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া প্রোটিন সি আর প্রোটিন এস যেহেতু আপনি বলতেছেন নরমাল, এটা তোমাদের নরমাল ফিজিওলজি, যে আমাদের বুঝতে হবে, আমাদের বডি নিজেই বুঝে যে কখন আমাদের হিমোস্টেসিসটা ইনহিবিশন করার প্রয়োজন। তাহলে ভাইয়া কারা এটা প্রডিউস করতেছে? আমাদের মেইনলি লিভার থেকে প্রডিউস হয়, যেটা আমরা গতদিন পড়ছি, ওকে? যে ফ্যাক্টর 2 7 9 10 এর সাথে প্রোটিন সি এন্ড প্রোটিন এস অ্যান্টাইকোয়াগুলেন্ট আমাদের ভিটামিন কে ডিপেন্ডেন্ট সিনথেসিস হয় ইন দ্য লিভারে। আচ্ছা, এখন প্রোটিন সি আর প্রোটিন এস এর হাফ লাইফ কিন্তু খুবই শর্ট। আমাদের যে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো ছিল 4টা, তার চাইতে শর্ট, এটা মনে রাখবেন। আচ্ছা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্লিনিক্যাল রিলেভেন্স কি ভাইয়া? ক্লিনিক্যাল রিলেভেন্স হচ্ছে কিছু জেনেটিক ডিজিজ আছে, যে জেনেটিক ডিজিজ গুলোতে আমাদের কি হতে পারে ভাইয়া? সেটা হচ্ছে প্রোটিন সি এন্ড প্রোটিন এস ডেফিসিয়েন্সি থাকতে পারে, ওকে? অথবা একটা পেশেন্টের ফ্যাক্টর 5 লেইডেন মিউটেশন বলি আমরা। ক্লিনিক্যাল রিলেভেন্সটা হচ্ছে একটা পেশেন্টের ফ্যাক্টর 5 লেইডেন মিউটেশন থাকতে পারে। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া আমরা পড়তেছি প্রোটিন সি প্রোটিন এস, এর ভিতরে আপনি ফ্যাক্টর 5 লেইডেন মিউটেশন কেন ঢোকাচ্ছেন? না, এটা কি মানে হচ্ছে এই ফ্যাক্টর 5 লেইডেন মিউটেশন এমন একটা কন্ডিশন, যে কন্ডিশন যদি একটা পেশেন্টের থাকে ইনহেরিটেড, তাহলে তুমি কোনোভাবেই আমাদের বডি যে নরমাল প্রোটিন সি এন্ড প্রোটিন এস নরমালি যে ফ্যাক্টর 5 কে ইনহিবিট করতে পারতো, সে তখন আর ফ্যাক্টর 5 কে ইনহিবিট করতে পারবে না, কারণ ফ্যাক্টর 5টা মিউটেটেড থাকে। এটাকে বলা হয় ফ্যাক্টর 5 লিয়েডেন, ওকে? এটা আমরা একটু পরেই পড়বো আর একটা প্যাথোলজিতে। তাহলে তো আমাকে এখন বলো তোমরা, দেখি কে কে বলতে পারে যে একটা পেশেন্টের যদি প্রোটিন সি ডেফিসিয়েন্সি থাকে, প্রোটিন এস ডেফিসিয়েন্সি থাকে বা ফ্যাক্টর ভি লেইডেন মিউটেশন থাকে, তাহলে সেই পেশেন্টের কিসের চান্স বেড়ে যায়? সেই পেশেন্ট কি ডেভেলপ করবে? দেখি কে বলতে পারে। I want answers. Hurry up.
ভেরি গুড, ব্লিডিং, হাইপার কোয়াগুলেবিলিটি, আমি যেটা শুনতে যাচ্ছি দুটো ভেরি গুড, হাইপার কোয়াগুলেবিলিটি। ওকে, যেহেতু আমাদের কি আমাদের ন্যাচারাল যে অ্যান্টি কোয়াগুলেন্ট, আমি আবার বলতেছি এগুলো কিন্তু নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস, যে আমাদের বডি যেরকম কোয়াগুলেশন করতে পারে সে কোয়াগুলেশনটা ইনহিবিটও করতে পারে, যেরকম হিমোস্টেসিস করতে পারে হিমোস্টেসিসটা ইনহিবিশন করতে পারে যখন প্রয়োজন হবে। এখন যখন প্রয়োজন আমাদের হিমোস্টেসিসটা ইনহিবিশন করার, সে যদি তখন না করতে পারে, তার মানে কি হাইপার কোয়াগুলেবিলিটি ডেভেলপ করবে, ব্লিডিং হবে পেশেন্টের, রাইট, লাইক ডিআইসি ডেভেলপ করতে পারে। তো আশা করি বুঝতে পারছো। সো নাম্বার 1 ইনহিবিটর আমাদের কে ছিল? অ্যান্টিকোয়াগুলেন্ট, প্রোটিন সি এন্ড প্রোটিন এস। তো এটাকে আমরা বলি যে বডির ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। আমরা যেটা পড়বো হেপারিন, নরফেনিন, এগুলো তো ড্রাগস, এগুলো তো সিনথেটিক, রাইট, এগুলো ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। আচ্ছা, এখন আসলে ভাই আর কারা আছে যারা আমাদের হিমোসিসটা ইনহিবিট করতে পারে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আর একটা হচ্ছে অ্যান্টাইথ্রম্বিন, হোয়াট ইজ অ্যান্টাইথ্রম্বিন? অ্যান্টাইথ্রম্বিন একটা প্রোটিন, যেটা কি করে ভাইয়া, এটা ইউজুয়ালি আমাদের লিভারে প্রডিউস হয়। সো অ্যান্টাইথ্রম্বিন যেটা করে সেটা হচ্ছে থ্রম্বিনকে ধ্বংস করে এবং ফ্যাক্টর 9 and 10 কে ধ্বংস করে। ওকে, ইয়া থ্যাংক ইউ মৃত্তিকা, টুম্পা, সঞ্জিদা। তো যেটা বললাম, অ্যান্টাথ্রম্বিনের কাজ হচ্ছে থ্রম্বিনকে ধ্বংস করা, ফ্যাক্টর 9 and 10 কে ধ্বংস করা। ওকে, সো থ্রম্বিনকে যদি ধ্বংস করতে পারো, ডিগ্রেড করতে পারে বা ভাঙতে পারে বা ব্রেকডাউন করতে পারে, যেটাই হোক না কেন, বা ফ্যাক্টর 9 and 10 কে, তাহলে তোমাদের কোয়াগুলেশনটা স্টপ করতে পারতেছে। ওকে, তাহলে অ্যান্টাথ্রম্বিন কিন্তু ফ্যাক্টর 5 বা ফ্যাক্টর 8 এর উপর কাজ করতেছে না, করতেছে 9, 10 and থ্রম্বিনের উপরে। খেয়াল করো, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমি তোমাদেরকে বলতে চাই বা এখান থেকে জানাতে চাই, সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে এই অ্যান্টাইথ্রম্বিন প্রোটিনটা বা অ্যান্টাইকোয়াগুলেন্টটা, যেটাকে আমরা অ্যান্টাইথ্রম্বিন নাম দিছি, থ্রম্বিনের এগেনস্টে কাজ করে, এজন্য অ্যান্টাইথ্রম্বিন। থ্রম্বিনকে ভাঙে, এজন্য অ্যান্টাইথ্রম্বিন নাম। এটা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরকে অ্যাক্টিভ করে। এইটা কি ভাইয়া, এটা আমি এখনই পড়াবো নিচেই, জাস্ট মনে রাখো যে অ্যান্টাইথ্রম্বিন টিপিআর বা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরকে অ্যাক্টিভ করে, দ্যাটস ইট। তাহলে আমাদের ইউজুয়ালি পড়া শেষ। ইনহিবিশন অফ হিমোস্টেসিস কে কি করে? ইউজুয়ালি প্রোটিন সি, প্রোটিন এস এন্ড অ্যান্টাইথ্রম্বিন, দ্যাটস ইট। এগুলো হচ্ছে ন্যাচারাল। আর ড্রাগ ইনডিউস যেগুলো আছে সেগুলো তোমরা পড়বে ফার্মাকোলজি, হেপারিন, নরফেন, এগুলো হচ্ছে ড্রাগ। ওকে, আচ্ছা, অ্যান্টাইকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। তাহলে এখন আমরা কি পড়বো ভাই? এখন আমরা পড়বো ফিব্রিনোলাইসিস। হোয়াট ইজ ফিব্রিনোলাইসিস? তাহলে এটা হচ্ছে ইনহিবিশন অফ হিমোস্টেসিস, মানে হচ্ছে আমি ক্লটিং এর যে পাথওয়ে সেটাকে টোটালি ইনহিবিট করতেছি। আর ফিব্রিনোলাইসিস মানে কি ভাইয়া? ফিব্রিনোলাইসিস মানে হচ্ছে ডিগ্রেডেশন অফ দ্য ফিব্রিন নেটওয়ার্ক অফ থ্রম্বাই বাই দ্য এনজাইম প্লাজমিন। মানে কি ভাইয়া? মানে হচ্ছে আমরা যে ফিব্রিন পলিমারটা তৈরি করছি, যে ফিব্রিন মেশকটা তৈরি করছি ভাইয়া, কোথায় তৈরি করছি আমরা? এই যে আমরা আমাদের যে সেকেন্ডারি হিমোস্টেসিসে আমাদের আলটিমেট প্রোডাক্টটা কি পাইছিলাম আমরা, বলো? প্রথমে পাইছিলাম ফিব্রিন মনোমার, রাইট? তো ফিব্রিন মনোমারকে আমরা ক্যালসিয়াম দিছি, ফ্যাক্টর 13 দিছি, স্টেবিলাইজিং ফ্যাক্টর, যেটাকে আমরা স্টেবিলাইজিং ফ্যাক্টর বলতেছি। এগুলো দেওয়ার ফলে আমরা কি করছি? ফিব্রিন পলিমার তৈরি করছি, রাইট? সেই ফিব্রিন পলিমার ব্রেকডাউন যদি আমরা করতে চাই, এই ফিব্রিন পলিমার ব্রেকডাউন করাটাকে বা আমরা সোজা বাংলাদেশে ক্লট ব্রেকডাউন বলি। ওকে, ক্লট ব্রেকডাউন, এই ক্লট ব্রেকডাউন করাকে বলি ফিব্রিনোলাইসিস। তোমার টার্মটা খেয়াল করো, তো টার্ম দেখে অনেক কিছু বোঝা যায় যে ফিব্রিন, এই ক্লট মানে কি, ক্লটের আরেকটা সোজা বাংলায় কি, ক্লটের একটা বাংলা হচ্ছে, ক্লটের সোজা বাংলা না ঠিক, ফিব্রিনের সোজা বাংলা হচ্ছে ক্লট, রাইট? তাহলে তুমি যেহেতু ক্লটটা ফিব্রিন দিয়ে তৈরি, তাহলে ফিব্রিনোলাইসিস মানে হচ্ছে ক্লটটা ভাঙা, লাইসিস মানে হচ্ছে ভাঙা। তাহলে এই ক্লটটা ভাঙাকে আমরা বলতেছি ফিব্রিনোলাইসিস। তাহলে আমরা বলো দেখি, কোন একটা ফেটাল কন্ডিশন আছে যেখানে আমরা চাই ক্লটটা ভাঙতে চাই, কোন জায়গায়, কোন ডিজিজ, যেটা কোন অ্যাকিউট কন্ডিশন যেখানে আমরা ফিব্রিনোলাইসিস করতে চাই, বলো দেখি, কে বলতে পারবে? ভেরি গুড, এমআই, রাইট, ভেরি গুড সালমান, ভেরি গুড। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের পড়া। হ্যাঁ, তাহলে এখন আমরা ফিব্রিনোলাইসিস কি পড়বো, যে কতটুকু প্রয়োজন, ডিটেলস আমরা এখন পড়বো। হ্যাঁ, দেখো, তাহলে ডিগ্রেডেশন অফ দ্য ফিব্রিন নেটওয়ার্ক বাই দ্য এনজাইম প্লাজমিন। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে এই যে আপনি ফিব্রিনোলাইসিস করতে যাচ্ছেন, ফিব্রিনটা ব্রেকডাউন করতে যাচ্ছেন, এটা কি ইচ্ছা মতো করতে পারবেন? আপনার যথেচ্ছা ইচ্ছা মতো যা ইচ্ছা তাই, যা খুশি তাই করতে পারবেন? বিষয়টা না, এরকম না। তাহলে এই যে ফিব্রিনোলাইসিস করতে, ব্রেকডাউন করতে আমাদের একটা এনজাইম দরকার হবে, সেই এনজাইমটার নাম হচ্ছে প্লাজমিন। সেই এনজাইমটার নাম হচ্ছে প্লাজমিন, ঠিক আছে? তাহলে মেকানিজম দেখো, যে টিস্যু ইনজুরি লিডস টু রিলিজ এন্ড অ্যাক্টিভেশন অফ plasminogen activators which convert plasminogen to its active form plasmin. This is very important. তাহলে যেটা বললাম ভাইয়া, যে আমাদের যে ক্লটটা আছে সেই ক্লটটা ভাঙতে হবে। ওকে, সেটাকে আমরা ফিব্রিনোলাইসিস বলতেছি। ক্লটটা আমি এমনি এমনি ভাঙতে পারি না, ক্লট ভাঙার জন্য যে এনজাইম, যে এনজাইমটা প্রয়োজন সেটাকে আমরা বলতেছি প্লাজমিন।
প্লাজমিন, এখানে প্লাজমিন নিয়ে কথা হচ্ছে। কি কথা ভাইয়া? এই প্লাজমিন ইউজুয়ালি আমাদের প্লাজমিনোজেন হিসাবে আমরা পাই ইউজুয়ালি, যেটাকে আমরা বলি টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। ওকে, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। আচ্ছা, এখন এই যে প্লাজমিনোজেন, এই প্লাজমিনোজেন থেকে আমাদেরকে ইউজুয়ালি প্লাজমিনে কনভার্ট হতে হবে। আমি আবারও বলতেছি, প্লাজমিনে কনভার্ট হতে হবে। তাহলে এই যে প্লাজমিনোজেন, যেটা আমাদের ইউজুয়ালি বডিতে থাকে ন্যাচারাল প্রসেস। ওকে, আমাদের ইউজুয়ালি টিস্যু ইনজুরি যখন হয়, টিস্যু ইনজুরি হলেই লিডস টু দ্য রিলিজ অফ এন্ড অ্যাক্টিভেশন অফ প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরস। এই যে দেখো প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরস, যেটাকে আমরা বলতেছি টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরস, যেটার কাজ হচ্ছে প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে কনভার্ট করা। আমি আবারও বলতেছি, যদি এখানে খেয়াল করো যে প্লাজমিনোজেন, ওকে, প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে তোমার কনভার্ট করতে হবে। কেন ভাই আমার প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে কনভার্ট করতে হবে? কারণ এই প্লাজমিনটাই তোমার দরকার এই ক্লটটা ভাঙার জন্য। ঠিক আছে, তাহলে যে প্লাজমিন তোমার দরকার সেটা অ্যাক্টিভ অবস্থায় নাই, কি অবস্থায় থাকে? প্লাজমিনোজেন অবস্থায় থাকে। তো প্লাজমিনোজেন থেকে প্লাজমিন হতে হলে, ভাঙতে হলে যেটা প্রয়োজন সেটা নাম হচ্ছে টিপিএ, নাম হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। ওকে, তাহলে টিপিএ, তাহলে তুমি এখন চিন্তা করো, আমরা যদি একটা ড্রাগ তৈরি করতে পারি, যেটা অলরেডি তৈরি করছে সায়েন্টিস্টরা, যে ড্রাগটার কাজ হচ্ছে এই প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে কনভার্ট করা। তাহলে আমি যদি বেশি বেশি প্লাজমিন আমার হাতে থাকে, বা আমি যদি প্লাজমিন বডিতে তৈরি করতে পারি, তাহলে কিন্তু তারা ক্লট ভাঙতে পারবে। তাহলে আমরা এমআর ট্রিটমেন্ট হিসেবে কি করি? এই টিপিএ দিই, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। ওকে, তোমরা যে পড়ছো স্ট্রেপ্টোকাইনেজ, ইউরোকাইনেজ, এগুলো কি? সেই স্ট্রেপ্টোকাইনেজ, ইউরোকাইনেজ, এগুলো হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এই টিপিএ। টিপিএর কাজ কি ভাইয়া? টিপিএর কাজ হচ্ছে প্লাজমিনোজেনটাকে প্লাজমিনে কনভার্ট করা। আই হোপ তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার করতে পারছি। ওকে, সো এই যে অ্যাক্টিভ ফর্ম প্লাজমিনে কনভার্ট করাটাই হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের কাজ। প্লাজমিন কি করে? প্লাজমিন হচ্ছে আমাদের যে ক্লটটা, যেটা ফিব্রিন আর ফিব্রিনোজেন দিয়ে তৈরি, সেটা ভেঙে ফেলে, যেটা ভাঙলে যে প্রোডাক্টটা পাই সেটাকে আমরা ডি ডায়মার বলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি বললাম এখন? ফিব্রিনোলাইসিস। তাহলে এই ড্রাগগুলোর নাম কি? যে ফিব্রিনোলাইটিক থেরাপি মানে কি? ফিব্রিনোলাইটিক থেরাপি মানে হচ্ছে যেটা, এই যে আমি যেটা বললাম, যে প্লাজমিনোজেন থেকে প্লাজমিনোজেন কনভার্ট করতেছে, সেটাকে আমরা বলতেছি টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর যে ড্রাগ গুলো আছে, সেগুলোকে আমরা বলতেছি ফিব্রিনোলাইটিক ড্রাগ বা ফিব্রিনোলাইটিক থেরাপি। ফিব্রিনোলাইটিক থেরাপি কি কি আছে ভাইয়া? সেটা অ্যালটেপ্টেজ, জেটেপ্টেজ, টেনেকটেপ্লেজ, ওকে, দেন স্ট্রেপ্টোকাইনেজ, ইউরোকাইনেজ, সবগুলাই। আচ্ছা, সো তোমাদের যে অ্যালটেপ্লেজ, জিটেপ্লেজ, এগুলো হচ্ছে রিকম্বিনেন্ট, ইউজুয়ালি এগুলোকে আমরা রিকম্বিনেন্ট বলি, আর এগুলো হচ্ছে নন ফিব্রিন বা নন স্পেসিফিক বলি, স্ট্রেপ্টোকাইনেজ, ইউরোকাইনেজ। মানে এত ভাগ পড়ার প্রয়োজন নাই, এত ডিভিশন পড়ার প্রয়োজন নাই, জাস্ট মনে রাখো যে ফিব্রিনোলাইটিক হিসেবে কি কি আছে আমাদের হাতে? অ্যালটেপ্লেজ আছে, রিটেপ্লেজ আছে, টেনেকটেপ্লেজ আছে, স্ট্রেপ্টোকাইনেজ আছে, ইউরোকাইনেজ আছে, দ্যাটস ইট। মেকানিজম অফ অ্যাকশন কি ভাইয়া? সে আগে পড়ানো শেষ, যে আমাদের ফিব্রিনটা এন্ড ফিব্রিনোজেনটাকে ইউজুয়ালি ব্রেকডাউন করে। আচ্ছা, অ্যাডভার্স ইভেন্ট কি হতে পারে ভাই? তাহলে আমাদের অ্যাডভার্স ইভেন্ট কি হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে পড়াতে চাই। তাহলে তুমি চিন্তা করো, যদি তুমি ক্লটটাকে ভাঙতেছো, ক্লটটাকে ভাঙা মানে কি? ক্লটটাকে ভাঙা মানে আমাদের ব্লিডিং টেন্ডেন্সিটা বেড়ে যাওয়া, রাইট? তোমার বডি, আমি যদি তুমি টিপিয়ে দাও, তাহলে তুমি চিন্তা করবে একটা পেশেন্টকে আমি কখন টিপিয়ে দিতে পারবো। তাহলে এটা আজকে সার্জন মনে রাখবা। একটা পেশেন্টের আসছে তোমার কাছে এমআই নিয়ে, একটা পেশেন্ট তোমার কাছে আসছে এমআই নিয়ে, এমআই ট্রিটমেন্ট, এখন তুমি এমআই এর যদি ইউজুয়ালি আমাদের 5-6 ঘন্টার ভিতরে আসে, তাহলে আমরা ইউজুয়ালি টিপিএটা দিই, টিপিএটা খুব ভালো কাজ করে। কিন্তু তুমি একই সঙ্গে দেখলা যে পেশেন্টের ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ আছে, মনে করো পেশেন্টের হেমোরেজিক স্ট্রোক আছে খুব দ্রুত, রিসেন্টলি সে হেমোরেজিক স্ট্রোক করছে, বা তার জিআই হেমোরেজের হিস্ট্রি আছে খুব রিসেন্ট, তুমি কখনোই তাকে পেশেন্টকে টিপিএ দিতে পারবে না। কারণ টিপিএ যদি তুমি দাও, কি হবে বলো তো দেখি? পেশেন্টের আবার ব্লিডিং শুরু হয়ে যাবে, রাইট? কারণ টিপিএ মানে কি? টিপিএ মানেই হচ্ছে তুমি এই যে ক্লটটাকে ভাঙতেছো, ক্লটটাকে কন্টিনিউয়াসলি ভাঙতেছো। তো ক্লটটাকে যদি কন্টিনিউয়াসলি ভাঙো, তার মানে ক্লট তৈরি হতে পারতেছে না, তার মানে বডিতে কি ব্লিডিং তৈরি, ব্লিডিং হবে, ব্লিডিং হবে। ঠিক আছে, সেই জন্য অ্যাডভান্স ইফেক্টটা কি হচ্ছে? ব্লিডিং। তাহলে ইন্ডিকেশন কি? ইন্ডিকেশন হচ্ছে যদি আর্লি স্টেজ এলিভেটেড এমআই থাকে, আমরা আর্লি স্টেজ এলিভেটেড এমআই আমরা দিই পেশেন্টের আর্লি ইসকেমিক স্ট্রোকে দিই। কখনোই কিন্তু হিমোরেজিক স্ট্রোকে এই টিপিএ দেওয়া যাবে না, দিলে পেশেন্ট একদম কমায় চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, কন্ট্রা ইন্ডিকেশন কি? যেটা তোমাদেরকে একটু আগে বললাম, যে অ্যাক্টিভ ব্লিডিং, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, রিসেন্ট সার্জারি, সিভিয়ার হাইপারটেনশন, ওকে, জিআই ব্লিডিং, দ্যাটস ইট। এগুলো হচ্ছে আমাদের ইউজুয়ালি পেশেন্টের কন্ট্রা ইন্ডিকেশন। আচ্ছা, তাহলে এখন আমাকে প্রশ্ন করতে পারো, ভাই আমি বুঝি নাই ফিব্রিনোলাইসিস থেকে অ্যানি প্রশ্ন? ওয়েলকাম, অ্যানি কোশ্চেন্স আর ওয়েলকাম। কারণ আমাদের ফিব্রিনোলাইসিস পড়া ডান, পড়া শেষ। এই যে দেখো, দেখো ভাই, আমি যদি এখন বলা যে ভাইয়া বুঝি নাই, ফিগার দেখান, ফিগার দেখাচ্ছি, দেখো। ওকে, এই দেখো, তাহলে এই যে ফিব্রিন যে প্রোডাক্টটা, সেই ফিব্রিন প্রোডাক্টটাকে আমরা ভাঙতে চাই, ভাঙলে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট হবে, ফাইব্রিনোজেনকে ভাঙলে ফাইব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট হবে।
সোজা বাংলা হচ্ছে ক্লটটাকে ভাঙতে চাচ্ছি। ক্লটটাকে ভাঙার জন্য কি দরকার ভাইয়া? প্লাজমিন দরকার। এখন প্লাজমিন তো একদমই রেডিমেড থাকে না। প্লাজমিন কোত্থেকে আসে ভাইয়া? প্লাজমিন আসে আমাদের প্লাজমিনোজেন থেকে, প্লাজমিনোজেন থেকে। সেই প্লাজমিনোজেন এই যে দেখো। তো এখন তোমার কথা যে ভাইয়া তাহলে প্লাজমিনোজেন থেকে প্লাজমিন কেমনে পাবো? এই যে টিপিএ। টিপিএ মানে হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। স্ট্রেপ্টোকাইনেজ, জিরোকাইনেজ যেগুলো বললাম, অ্যালটেপ্লেস, ডিটেপ্লেস, এগুলোর কাজ হচ্ছে প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে কনভার্ট করা। প্লাজমিনের কাজ হচ্ছে ক্লট ভাঙা। দ্যাটস ইট। আচ্ছা, সো আই হোপ তোমরা বুঝতে পারছো। সো আমাদের ডান এখানে আমরা এখন পড়বো প্যাথোমা, ঠিক আছে? তো চলো প্যাথোমাতে কি আছে দেখে ফেলি। পেশেন্টের কি বলছে ভাইয়া? ডিআইসি তে কি পেশেন্টের ভাই এমআইতে টিপিয়ে যখন দেওয়া হবে না তখন কি স্টেপটোকে এটা কি কোন এটা কি প্রশ্ন করলা যারা? আচ্ছা, স্টেপটোকাইনেজ তো একটা টিপিএ, ও হয়তো কনসেন্ট্রেশন দেয়নি। স্টেপটোকাইনেজ, জিরোকাইনেজ, অ্যালটেপ্লেস, ডিটেপ্লেস এগুলো তো সবই টিপিএ। এগুলো তো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এগুলো তুমি আমি একটু আগে পড়ালাম না, আমি তোমাকে একটু আগে বললাম এই যে টিস্যু প্লাজমিনোজেনের অ্যাক্টিভেটর এক্সাম্পল কি কি। দেখেন আমরা ড্রাগ গুলা কি কি আছে? অ্যালটেপ্লেস, ডিটেপ্লেস, টেনেক্টেপ্লেস, স্টেপটোকাইনেজ, জিরোকাইনেজ। তো এইগুলাই তো ড্রাগ। ওকে, তো যখন পেশেন্টের আমাদের ইউজুয়ালি 12 ঘন্টার ভিতরে যদি এমআই একটা পেশেন্ট আসে, আমরা এগুলা দিই। আর যদি 12 ঘন্টা পরে আসে তাহলে এগুলা দিই না ইউজুয়ালি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে ভাইয়া ডিআইসি তে কি টিপিএ দেওয়া যাবে? ডিআইসি মানে কি? ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, যেখানে তোমার কন্টিনিউয়াসলি পেশেন্টের ক্লটিং হচ্ছে, রাইট? কন্টিনিউয়াসলি ক্লটিং হচ্ছে। তো কন্টিনিউয়াসলি ক্লটিং হলে পেশেন্টের কি ব্লিডিং হচ্ছে, ব্লিডিং টেন্ডেন্সিতে কোয়াগুলেশন কনজাম্পশন হচ্ছে। কিন্তু কথা হচ্ছে ভাই আমি এখানে টিপি দিয়ে দিব কিনা? এখন তুমি নিজেই চিন্তা করো যে টিপিএ দিয়ে তোমার কোনো লাভ আছে? টিপি দিয়ে তো পেশেন্টের কোনো লাভ নাই। তুমি ক্লট ভেঙে তোমার কোনো লাভ নাই, কিন্তু তুমি ক্লট ভেঙে তোমার আলটিমেটলি কোনো লাভ আছে না। তোমার সমস্যা কোথায়? কেন সমস্যা হচ্ছে আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টরটা কনজাম্পশন হয়ে যাচ্ছে, রাইট? আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টর গুলোতে সমস্যা, তারা প্যাথোলজিক্যাল অ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে। আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টরটা কনজাম্পশন হয়ে যাচ্ছে। আমাদের কি দরকার? কোয়াগুলেশন ফ্যাক্টর শরীরের ভিতরে ঢোকানোর দরকার। ওকে, আমাদের ক্লট ভেঙে কোনো লাভ নাই। সো আলটিমেটলি দিয়ে কোনো লাভ নেই, ইউজ করা হয়। আচ্ছা, নো প্রবলেম, সময় শুনতে পাইনি, এখন বুঝতে পারলে আই হোপ। আচ্ছা, তোমাকে বুঝতে পারছো এই ড্রাগ গুলো আমি যেগুলো বললাম? তোমাকে বুঝতে পারছো না? একবার বলতে হবে, আরেকবার বললাম, আবার বার করতে হবে ক্লিয়ার কিনা টপিকটা। ফিব্রিনোলাইসিস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনহিবিশন অফ হিমোস্ট্যাসিস এন্ড ফিব্রিনোলাইসিস যেটা পড়াইলাম। ওকে, সো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, চলো প্যাথোলজিতে আমাদের হচ্ছে প্যাথোমাতে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি স্ক্রিনশটটা দিয়ে দিব। ওকে, ডোন্ট ওয়ারি। আচ্ছা দেখো, সো আমাদের প্যাথোলজি প্যাথোমার যেটা বার করলাম, যে গতকাল আমরা গত ক্লাসে আমরা ডিআইসি পর্যন্ত পড়াইছি, এবং ডিআইসি পরে যেটা আছে সেটা খেয়াল করো এখানে। এই যে দেখো, ডিআইসি পরে তবে কি আছে? ডিসঅর্ডারস অফ ফিব্রিনোলাইসিস। সে একই জিনিস, আমি জাস্ট আরেকবার তোমাদের রিভিউ করে দিচ্ছি যে আলটিমেটলি কি হচ্ছে ভাইয়া, যে আমাদের যখন ক্লট ফর্মেশন হয় আমাদের বডির রেসপন্সটা কি? বডির রেসপন্স হচ্ছে নরমাল ফিব্রিনোলাইসিস। মানে হচ্ছে তোমার যখন ক্লট গুলো ফর্মেশন হচ্ছে, আমাদের বডি নরমাল রেগুলেশন কি, ফিজিওলজি কি, সেই ক্লট গুলোকে ভাঙতে হবে, ঠিক আছে? কে করে সেটা? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইউজুয়ালি কনভার্স প্লাজমিনোজেন টু প্লাজমিন। ওকে, আচ্ছা। তাহলে এখন কিছু ডিসঅর্ডার আছে, যেমন এখন কিছু আমাদের এটা যে এতক্ষণ পড়লেন আমরা, এতক্ষণ যে পড়লাম সেটা হচ্ছে কি? ফিজিওলজি, নরমাল ফিজিওলজি। কখন আমাদের অ্যাবনরমাল ফিজিওলজি ডেভেলপ করতে পারে একটা পেশেন্ট? অডিওনাস কার নশিল নওয়াল। আচ্ছা, তো একটা পেশেন্টে কখন আমাদের অ্যাবনরমাল ফিব্রিনোলাইসিস হতে পারে সেটা এখন আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা এনজাইম আছে বা একটা প্রোডাক্ট, একটা সাবস্টেন্স, চিন্তা করো, যেটার নাম হচ্ছে, আমার নাম দিছি আলফা 2 অ্যান্টাইপ্লাজমিন। নামটা দেখো কি সুন্দর। তো ভাইয়া আমি নাম দেখে তো বুঝতে পারছি, নাম দেখে তো বোঝা হচ্ছে যে এটা কাজটা কি আসলে। আলফা 2 অ্যান্টাইপ্লাজমিন মানেই দেখো, নামই হচ্ছে প্লাজমিনের এগেইনস্টে অ্যান্টাই। আলফা 2 অ্যান্টাইপ্লাজমিন ইনঅ্যাক্টিভেটস প্লাজমিন। মানে কি ভাই, এটা কি পড়াচ্ছেন? মানে হচ্ছে তাহলে আমাদের নরমাল ফিজিওলজি, নো নো ইটস ওকে, নো ইটস ওকে, নো ইস্যুস। আমি জাস্ট যারা অডিয়েন্স আছে তার নামটা বলে যেন সে কনসিয়াস থাকে, এই জন্য ইটস ওকে, এটা হতেই পারে এরকম। আচ্ছা, তো যেটা বলতেছি ভাই, আপনি এটা কেন বলতেছেন? বলার কথাটা হচ্ছে আমাদের নরমাল ফিজিওলজি হচ্ছে যে ক্লট তৈরি হওয়ার পর ভাঙতে হবে, টিপিয়ে আসবে, রাইট? এটা নরমাল। প্লাজমিন অ্যাক্টিভেশন হবে নরমাল। কথা হচ্ছে যে প্লাজমিনের এগেইনস্টে যদি একটা সাবস্টেন্স আমাদের থাকে, যেটাকে আমরা বলতেছি আলফা 2 অ্যান্টাইপ্লাজমিন, তাহলে কি হচ্ছে? আলফা 2 অ্যান্টাইপ্লাজমিন কিন্তু প্লাজমিনকে তার কাজটা করতে দিবে না। তার মানে
সে ক্লটটা ভাঙতে দিবে না, ঠিক আছে? আচ্ছা, আমি এটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। তাহলে এখন আই হোপ যে এই সাবস্টেন্সটা বা এই প্রোডাক্টটা সম্পর্কে তোমরা জানলা যে ভাইয়া তাহলে ফিব্রিনোলাইসিস যে হচ্ছে, এই ফিব্রিনোলাইসিস হতে দিচ্ছে না, যেটাকে আমরা বলতেছি অ্যান্টাই ফিব্রিনোলাইসিস, রাইট? যে ক্লট হয়ে বসে থাকা, আমি চাচ্ছি না ভাঙতে, সেটা কে করবে? সেই কাজটা কে করে? সেই কাজটা করে একটা সাবস্টেন্স আছে যার নাম হচ্ছে আলফা 2 অ্যান্টাইপ্লাজমিন। তাহলে দেখা যায় বডিতে কিন্তু সবকিছু আছে, সত্যি কথা বলতে সবকিছু আছে, অসাধারণ একটা ব্যালেন্স। কোনো কারণে যদি ব্যালেন্সে ঘাটতি হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে কিন্তু সব গড়বড় হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে আমরা পড়ি এখন, চলো, যে ডিসঅর্ডারস অফ fibrinolysis আর ডিউ টু প্লাজমিন ওভার অ্যাক্টিভিটি রেজাল্টিং ইন এক্সেসিভ ক্লিভেজ অফ সেরাম ফিব্রিনোজেন। আচ্ছা, মানে কি ভাইয়া? মানে হচ্ছে এই যে বললাম যে আমাদের বডির নর্মাল ফিজিওলজি হচ্ছে প্লাজমিন অ্যাক্টিভেশন হবে, ক্লট গুলো ভাঙবে, সেটার তো একটা লিমিট আছে, রাইট? যে একটা লিমিট পর্যন্ত ক্লট গুলো ভাঙবে। এখন কোনো কারণে যদি মনে করো আমাদের বডিতে প্লাজমিন অনেক বেশি হয়ে যায়, মনে করো প্লাজমিন যদি অনেক বেশি হয়ে যায়, ভাইয়া কি হবে? তাহলে চিন্তা করো যে বডিতে কোনো ক্লটই তৈরি হবে না, ক্লট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ভাঙা শুরু করবে, ক্লট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ভাঙা শুরু হবে, মানে এক্সেসিভ প্লাজমিন তৈরি হচ্ছে। সেই কন্ডিশন গুলো কি কি ভাইয়া? একটা হচ্ছে পেশেন্টের যদি কোনো কারণে রেডিক্যাল পোস্টেক্টমি করা হয়। এখন কথা হচ্ছে ভাইয়া কখন বা কোন কন্ডিশনে আমরা রেডিক্যাল পোস্টেক্টমি করি? একটা পেশেন্টের যদি প্রোস্টেট ক্যান্সার নিয়ে আসে তোমার কাছে, প্রোস্টেট ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে রেডিক্যাল পোস্টেক্টমি। সেই রেডিক্যাল পোস্টেক্টমি করার সময় পেশেন্টের রিলিজ অফ ইউরোকাইনেস হয়, হ্যাঁ, ইউরোকাইনেস। এখন দেখো এই স্ট্রেপ্টোকাইনেস ইউরোকাইনেস একটু তোমাদেরকে পড়াইছি, যে স্ট্রেপ্টোকাইনেস ইউরোকাইনেস যেগুলো হচ্ছে টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। তাহলে এই যে তুমি ক্যান্সার ট্রিটমেন্ট করলা, তার অ্যাডভার্স ইফেক্ট হিসেবে তুমি অনেক বেশি ইউরোকাইনেস পাইলা। এই অনেক বেশি ইউরোকাইনেস কি করবে ভাইয়া? এই অনেক বেশি ইউরোকাইনেস তখন প্লাজমিনকে অ্যাক্টিভেট করে দেবে, ঠিক আছে? প্লাজমিন তখন কি করবে? বেশি বেশি ফিব্রিনোলাইসিস করবে, ফলে পেশেন্টের ব্লিডিং এর চান্সেস থাকে। ওকে, তো এই একটা কন্ডিশন। তাহলে আমরা আমরা কি দেখো, আমরা কিন্তু এমবোস থেকে কি পড়লাম? আমরা এমবোস থেকে যেটা পড়লাম সেটা হচ্ছে নরমাল ফিব্রিনোলাইসিস। নরমাল ফিব্রিনোলাইসিসের মেকানিজম কি, বডিতে কি কি থাকে, টিপিএ কি কি আছে, বা ড্রাগ কি কি আছে। ওকে, আমরা কি কি ড্রাগ ইউজ করি সেগুলো পড়লাম, পড়াইলাম, ইন্ডিকেশন পড়াইলাম, কন্ট্রাইন্ডিকেশন পড়াইলাম। হ্যাঁ, ওকে, জাস্ট এ মিনিট। আমি যেটা পড়াইলাম এখন কিন্তু সেটা ছিল হচ্ছে আমাদের নরমাল ফিজিওলজি। ওকে, যে পেশেন্টের যখন তোমার কাছে আসবে তখন ইন্ডিকেশন গুলা কি কি, আমি ফিব্রিনোলাইসিস কিভাবে কাজ করতেছে, থেরাপিটা আমাদের ইন্ডিকেশন কি, কন্ট্রাইন্ডিকেশন কি, সেগুলা পড়লাম। ডিসঅর্ডার যেটা, সেটা কিন্তু এমবোসে আমার ছিল না। ডিসঅর্ডার তোমার প্যাথোমা থেকে পড়তেছে। ওকে, তো তোমাকে বুঝতে হবে যে আমাদের নরমাল ফিজিওলজি কোনটা, অ্যাবনরমাল ফিজিওলজি কোনটা। তো এতক্ষণ আমরা নরমাল ফিজিওলজি পড়ছি, অ্যাবনরমাল ফিজিওলজি হচ্ছে এইটা, যে কখন আমাদের এক্সেসিভ এক্সেসিভ প্লাজমিন যদি চলে আসে, কি তৈরি হতে পারে বা কি কন্ডিশন অ্যারাইজ করতে পারে। আচ্ছা, তাহলে একটা কন্ডিশন পড়লাম, আচ্ছা, রেডিক্যাল পোস্টেক্টমি, কিন্তু এটা কিন্তু একটা কেস থাকতে পারে। ওকে, এটা পেশেন্ট তোমার কাছে আসছে, 70 বছরের পেশেন্ট, তার রিসেন্টলি হচ্ছে কি ধরা পড়ছে ভাই, রিসেন্টলি পোস্টেট ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে। পেশেন্টকে তুমি ট্রিট করলা, সার্জারি করতে গেলা, সার্জারি করার সময় হঠাৎ করে দেখলা পেশেন্টের এই যে কি হচ্ছে, পেশেন্টের এক্সেসিভ ফিব্রিনোলাইসিস হচ্ছে। ওকে, তো কারণটা কি তোমার হচ্ছে, কারণ কি হতে পারে? তখন তোমার হয়তো অপশন থাকবে যে রিলিজ অফ ইউরোকাইনেস, ওকে, ডিউ টু রেডিক্যাল পোস্টেক্টমি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা এরকম একটা তোমার যদি এরকম ডিরেক্টলি না বলে, এরকম থাকতে পারে যে পেশেন্টের তুমি রেডিক্যাল পোস্টেক্টমি করলা, করার পরে পেশেন্টের 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে পেশেন্টের ওখান থেকে এখান থেকে ব্লিডিং শুরু হয়ে গেল। এই ব্লিডিং এর কারণ কি? তখন তোমাকে বুঝতে হবে যে এক্সেসিভ ফিব্রিনোলাইসিস আর রিলিজ অফ ইউরোকাইনেস। এই জন্য বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে ভাই আরেকটা কন্ডিশন কি আছে আমাদের দেওয়া হয়, দেখো আরেকটা কন্ডিশন। সো প্যাথোমার 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে সিরোসিস অফ লিভার, লিভার সিরোসিস। লিভার সিরোসিস কি হয় ভাইয়া? লিভার সিরোসিস যেটা হয়, দেখো আমাদের কি সুন্দর, মানে আমাদের অলমাইটি কি সুন্দর করে তৈরি করছে, আমি কিন্তু এই কথাটা সবসময় বলি। মানে তোমরা যত কিছু পড়বা, যত জানবা, তখন তোমার তত এই জিনিসটা দৃঢ় হবে, বিশ্বাসটা, যে আমাদের অলমাইটি কি সুন্দর করে তৈরি করছে। তো আমাদের যখন তিনি এই ক্ষমতাটা দিছে যে আমাদের বডির ফিব্রিনোলাইসিস করার প্রক্রিয়াটা কি, প্রসেসটা কি, প্লাজমিন, রাইট? সঙ্গে সঙ্গে এটাও দিচ্ছেন যে ফিব্রিনোলাইসিস যেন বেশি বেশি না হয়, সেজন্য আলফা 2 অ্যান্টাইপ্লাজমিন সে আমাদের বডিতে দিছে। তার মানে দেখো আমাদের সবকিছু একটা ব্যালেন্স আছে, রাইট? আমি এটা বলতে চাচ্ছি। হ্যাঁ, রেডিক্যাল পোস্টেক্টমি ইউরোকাইনেস চালিয়ে আসে রেডিক্যাল পোস্টেক্টমিতে। সো এখন দেখো যেটা বললাম, যে পেশেন্টের আমি প্লাজমিন মনে করো, আমাদের পেশেন্ট না, ঠিক আমাদের নরমাল ফিজিওলজির কথা বলতেছি, বডিতে প্লাজমিন যেরকম আছে, আলফা 2 অ্যান্টাইপ্লাজমিনও কিন্তু আছে।
প্লাজমিনের এগেনস্টে, যেন প্লাজমিন বেশি বেশি অ্যাক্টিভেশন না হয়, এক্সেসিভ প্লাজমিন যেন কাজ না করে, এক্সেসিভ ফিব্রিনোলাইসিস যেন না হয়, এটা কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট। এই ব্যালেন্সটা কিন্তু আছে, যেটা এমবসে ছিল না, এই কথাটা লেখা ছিল না যে প্লাজমিনের এগেনস্টে ব্যালেন্সটা কিন্তু এমবসে লেখা ছিল না, এই জন্য আমি প্যাথামাটা বাইর করলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো এই ব্যালেন্সটা কখন নষ্ট হচ্ছে ভাই? এই ব্যালেন্সটা নষ্ট হচ্ছে একটাই সময়, যে কন্ডিশনটা পড়লাম সেটা হচ্ছে রেডিক্যাল পোস্টেক্টমি, যেখানে আমাদের বেশি বেশি প্লাজমিন চলে আসতেছে। এখন কথা হচ্ছে তুমি আমাকে বলতে পারো যে ভাই তাহলে বেশি বেশি প্লাজমিন এখন অ্যাক্টিভেশন হচ্ছে, তাহলে বেশি বেশি আলফা অ্যান্টা যে প্লাজমিন সেটা কি আসতে পারবে? না, এটা তো একটা কনস্ট্যান্ট সাপ্লাই আছে, একটা কনস্ট্যান্ট লেভেলের সাপ্লাই আছে। ওকে, আলফা টু অ্যান্টাই প্লাজমিন। তো তুমি রেডিক্যাল পোস্টেক্টমিতে তুমি বেশি বেশি ইউরোকাইনেজ পাচ্ছ, বা আমি যদি প্লাজমিন পাচ্ছ ডিরেক্টলি বলি, কিন্তু তুমি তো সেই অনুপাতে আলফা টু অ্যান্টাই প্লাজমিন পাচ্ছ না, ফলে পেশেন্টের কি হচ্ছে? ফিব্রিনোলাইসিস হচ্ছে বেশি বেশি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 1 নম্বর প্যাথোলজি। 2 নম্বর কি? লিভার সিরোসিস। লিভার সিরোসিস কি হয় ভাইয়া? লিভার সিরোসিস আমাদের যে আলফা টু যে অ্যান্টাইপ্লাজমিন, এই আলফা টু অ্যান্টাইপ্লাজমিনটাই আমাদের প্রোডাকশনটা কমে যায়, এইটা হচ্ছে মজার কথা। এখানে আমাদের প্লাজমিনের কিছু নাই, প্লাজমিন এক্সেসিভ হয়ে যায় এরকম কিছু না, বিষয়টা হচ্ছে আলফা টু অ্যান্টাইপ্লাজমিনের যে প্রোডাকশন, সে যে ব্যালেন্স করতো প্লাজমিনকে, সেই জিনিসটা তার লস্ট হয়ে যায়, ফলে আমাদের কি হচ্ছে? প্লাজমিনকে ব্যালেন্স করার কেউ নাই। ওকে, সো এই দুইটা কন্ডিশনের মধ্যে কি হচ্ছে দেখো, এই দুইটা কন্ডিশনের মধ্যে প্লাজমিন ওভার অ্যাক্টিভিটি হচ্ছে। তো দুইটা কন্ডিশন খুব ভালো মতো মনে রাখবা। তাহলে আমাদের ট্রিটমেন্ট কি ভাই? তাহলে ফিচার কি পেশেন্ট আমি কেমনে বুঝবো? এই যে তাহলে যদি এখন বেশি বেশি ফিব্রিনোলাইসিস হয়, তাহলে পেশেন্ট তোমার কাছে কি নিয়ে আসবে? তোমার কাছে পেশেন্ট যেটা নিয়ে আসবে সেটা হচ্ছে ব্লিডিং। ওকে, ব্লিডিং, ডিআইসির মতো ব্লিডিং, রিজেম্বলস ডিআইসি। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া তাহলে পেশেন্ট যদি ডিআইসির মতো ব্লিডিং নিয়ে আসে, তাহলে আমি ডিআইসি থেকে কেমনে ডিফারেন্সিয়েট করব? এটা তোমার প্রশ্ন হতেই পারে, তাই না? তাহলে আমি কেমনে ডিআইসি থেকে ভাই ডিফারেন্সিয়েট করব? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বোঝাটা। ল্যাব ফাইন্ডিং দেখো, আমাদের পিটিটি মানে প্রথম বিন টাইম এন্ড পার্শাল থ্রোম্বোপ্লাস্টিন টাইম দুইটাই কিন্তু বাড়বে। কারণ কি ভাইয়া? কারণ প্লাস কিন্তু আলটিমেটলি আমাদের কগনিশন ফ্যাক্টরকেই ডিস্ট্রয় করতেছে, বা ক্লটিং ফ্যাক্টরকে ডিস্ট্রয় করতেছে, রাইট? সো মানে বেশি বেশি যত বেশি ক্লটিং হচ্ছে তত বেশি ডিস্ট্রাকশন হচ্ছে, ফলে পিটিটি দুইটাই বাড়বে। আচ্ছা, প্লাজমিনের একটা অসাধারণ ক্ষমতা আছে, সেটা হচ্ছে প্লাজমিন প্লাটিলেট অ্যাগ্রিগেশনটাকে ব্লক করতে পারে, যেটা এর আগে কখনো পড়োনি কোথাও, এখন পড়বা। প্লাজমিন যেটা কি করে ভাইয়া? প্লাটিলেট অ্যাগ্রিগেশনটাকে ব্লক করতে পারে। সো এখানে যেটা হবে, আমার হচ্ছে একটা পেশেন্টের ফিব্রিনোলাইসিস যদি কোনো ডিজঅর্ডার থাকে, লাইক লিভার সিরোসিস বা যেটা বললাম রেডিক্যাল প্রোস্টেক্টিভিটি, তুমি কি পাবা? পেশেন্টের ব্লিডিং টাইমটা প্রলংড পাবা। ঠিক আছে, ব্লিডিং টাইমটা প্রলংড পাবা। আচ্ছা, এখন কথা দেখো 3 নাম্বারটা, যেটা দিয়ে আমরা ইউজুয়ালি ডিআইসির সাথে ডিফারেন্সিয়েট করি, যে পয়েন্টটা দিয়ে বা যেটা ল্যাব ফাইন্ডিংটা দিয়ে, ইনক্রিজড ফাইব্রিনোজেন স্প্লিট প্রোডাক্টস, সেটা এলিভেটেড থাকে, কিন্তু কোনো এক অজানা কারণে পেশেন্টের ডি ডাইমারটা এলিভেটেড থাকে না। কথা হচ্ছে ভাই কেন ডি ডাইমার এলিভেটেড থাকবে না? এখানেও তো আমাদের ফিব্রিনোলাইসিস হচ্ছে। যেটা বললাম যে ডি ডাইমারটা ইউজুয়ালি আমাদের হচ্ছে ফিব্রিন, এর আগেও বলছি, ফিব্রিন পলিমারের প্রোডাক্টস, নট ফিব্রিনোজেনের প্রোডাক্টস। ঠিক আছে, সেখানে যেটা হয় পেশেন্টের ফিব্রিনোজেন স্প্লিট প্রোডাক্টস বেশি পাওয়া যায় উইথাউট ডি ডাইমার্স। মানে কি ভাইয়া? মানে হচ্ছে সেরাম ফিব্রিনোজেনটা লাইজড হবে ঠিকই, বাট ডি ডাইমার্স আর নট ফাউন্ড বিকজ ফিব্রিন থ্রম্বাই আর অ্যাবসেন্ট। ওকে, সো কথাটা খুব ভালো মতো খেয়াল করবে যে ডিআইসির সাথে একটা ফিব্রিনোলাইসিসের পেশেন্টের, আমি আবারও বলতেছি, মেজর ডিফারেন্সটা কোন জায়গায়? সেটা হচ্ছে ডিআইসিতে আমাদের পেশেন্টের ক্লট ফরমেশন হয়। ওকে, ক্লট ফরমেশন, ক্লট ফরমেশন হচ্ছে, ক্লট ফরমেশন হচ্ছে, জাস্ট ক্লট ফরমেশন হচ্ছে। ডিআইসিতে কিন্তু আমাদের পেশেন্টের এই ক্লট ব্রেকডাউনে কোনো সমস্যা নেই। আই মিন যতটুকু ক্লট ব্রেকডাউন হবে বা ফিব্রিনোলাইসিস হবে, নরমালি হওয়ার কথা ঠিক ততটুকু হবে। এক্সেসিভ ক্লট ব্রেকডাউন হওয়া বা এক্সেসিভ ফিব্রিনোলাইসিস হয় না, কারণ ডিআইসিতে আমাদের পেশেন্টের প্লাজমিনের কোনো সমস্যা নেই, প্লাজমিন তার যে কাজ সে কাজ সে করতেছে। ওকে, এই জন্য যেটা হয় যে ডিআইসিতে তুমি যেটা পাচ্ছ পেশেন্টের ফিব্রিন যে ডিগ্রেডেশন প্রোডাক্ট, সেটা তুমি এলিভেটেড পাচ্ছ। ওকে, কারণ সেখানে ফিব্রিন থ্রম্বাই প্রেজেন্ট, এই যেগুলো তো ফিব্রিন থ্রম্বাই, এগুলো কি ফিব্রিন থ্রম্বাই না ডিআইসিতে? তো ভাইয়া তাহলে এই কন্ডিশনে
ফিব্রিনোলাইসিস যে কন্ডিশন আমরা পড়তেছি এখন, যে এক্সেসিভ ফিব্রিনোলাইসিস, এই কন্ডিশনে কেন তাহলে আমি ডি ডাইমারটা পাচ্ছি না? এটাই হচ্ছে তার অ্যান্সার, যে আমার এখানে ডি ডাইমারটা ফরমেশনই হচ্ছে না, তুমি পাবা কি? ওকে, কারণ এখানে আমাদের টোটালি ফিব্রিন যে থ্রম্বাই সেটাই তো অ্যাবসেন্ট, মানে টোটাল ফিব্রিন থ্রম্বাই টোটাল সেটাই হচ্ছে আমাদের অ্যাবসেন্ট। কারণ আমাদের যে ইস্যুটা এখানে, সেটা হচ্ছে ইস্যুটা হচ্ছে যে পেশেন্টের যে ক্লট ফরমেশন হচ্ছে, সে ক্লট ফরমেশন হয়ে সে পারসিস্ট করতে পারতেছে না, ক্লট সঙ্গে সঙ্গে ব্রেকডাউন হয়ে যাচ্ছে। ওকে, ক্লট সঙ্গে সঙ্গে ব্রেকডাউন হচ্ছে, স্প্লিটেড হয়ে যাচ্ছে, ফলে আলটিমেটলি ফিব্রিন থ্রম্বাইটা পারসিস্ট করে না, এই জন্য আমরা ডি ডায়ামার এলিভেটেড পাই না। সো ট্রিটমেন্ট কি দিবা তুমি পেশেন্টের? ট্রিটমেন্ট হচ্ছে অ্যামাইনো ক্যাপ্টোরিক অ্যাসিড। হোয়াট ইজ অ্যামাইনো ক্যাপ্টোরিক অ্যাসিড? অ্যামাইনো ক্যাপ্টোরিক অ্যাসিডটাকে আমরা বলি অ্যান্টাইফিব্রিনোলাইটিক। ওকে, অ্যান্টাইফিব্রিনোলাইটিক। ভাই কেমন অ্যান্টাইফিব্রিনোলাইটিক? এই যে আলফা 2 অ্যান্টাইপ্লাজমিনের মতো। আলফা 2 অ্যান্টাইপ্লাজমিন যেরকম আমাদের প্লাজমিনকে ব্লক করতো, কিন্তু আলফা 2 অ্যান্টাইপ্লাজমিন তো বাইরের কোনো সাবস্টেন্স না বা বাইরের কোনো ড্রাগ না, এটা তো আমাদের বডি নিজস্ব। এই অ্যামাইনো ক্যাপ্টোরিক অ্যাসিড হচ্ছে আমাদের তৈরি করা একটা জিনিস, সো ড্রাগ। এই অ্যামাইনো ক্যাপ্টোরিক অ্যাসিড যদি আমরা দিই, তাহলে কি করতে পারে এটা? এটা ডিরেক্টলি যে প্লাজমিনের অ্যাক্টিভেশনটাই ব্লক করবে, বা আমি যদি সোজা বাংলায় বলি, প্লাজমিনকে ব্লক করতে পারে। ঠিক আছে, সো ট্রিটমেন্ট হচ্ছে কি এখানে ফিব্রিনোলাইসিসের এই জিনিসটা দেওয়া। সো আমি তোমাদেরকে আরো একবার চিন্তা, এখানে টাফ একটা জিনিস তোমাকে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে কি ভাই, সেটা হচ্ছে কেন আমার এখানে পেশেন্টের ডি ডায়ামার টেলিভিশন হবে না। তো তুমি আর একবার চিন্তা করো, যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে আমাকে বলো ভাই বুঝি নাই, আর একবার বলেন, রিপিট করবো। সো আমরা একটা 2 মিনিটের ব্রেক নিচ্ছি, ঠিক আছে? তারপর আমরা থ্রম্বোসিস শুরু করবো।
আচ্ছা ওকে, যাই হোক শুনতে পাচ্ছ এই, আচ্ছা এটা বুঝে নেয় অনেকে, আমি এটা আরেকবার রিপিট করব। আচ্ছা ওকে, প্রশ্নগুলো একটু দেখতেছি। ভেরি গুড, আবহাওয়ার বিষয়টা ধরতে পারছে। আচ্ছা প্লাজমিন ফিব্রিনোজেন লাইসিস করবে, নট ফিব্রিন। ভেরি গুড। বা ডিআইসি তে ফিব্রিন ভাঙতে গিয়ে প্লাজমিন কনজিউম হয় না, প্লাজমিন না। ডিআইসি তে সমস্যা কি দেখো, ডিআইসি তে সমস্যা হচ্ছে এক্সেসিভ ক্লট। ডিআইসি তে সমস্যা হচ্ছে এক্সেসিভ ক্লট। ক্লট ভাঙতে ডিআইসি কোনো সমস্যা না। ডিআইসি তে সমস্যা হচ্ছে এক্সেসিভ ক্লট ফর্মেশন হচ্ছে, ঠিক আছে? ক্লটটা ভাঙতে তো সময় নাই। সো ফিব্রিনের কোনো সমস্যা না, প্লাজমিনের কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে এক্সেসিভ ক্লট। আচ্ছা, তো আমি বুঝতে পারছি তোমার এখানে একটু বোঝার অসুবিধা হয়েছে বা প্রবলেম হয়েছে। তো আমি আরেকবার জিনিসটা বোঝাচ্ছি, ঠিক আছে? খুবই সোজা জিনিস, একটু কনসেন্ট্রেশন দিলে বুঝতে পারবে। আমি এই বছর একটা পিকচারটা বার করি তোমাদের, এইটা দরকার। দেখো, তোদেরকে একটু আগে আমি একটা ফিগার দেখাইছিলাম, হ্যাঁ একটু আগে, জাস্ট একটু আগে দেখো, ফিগার দেখো, এই যে ফিগারটা। তো সবাই 100% কনসেন্ট্রেশন দাও এই ফিগারটাতে। দেখো যে আমরা যে ফিব্রিন মেশ তৈরি করছি, ওকে, আমাদের ফিব্রিন মেশ তৈরি করছি, যে ক্লট তৈরি করছি, সেটা কিভাবে তৈরি করছি? সেটা হচ্ছে বোথ ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন যখন আমাদের ফিব্রিনে কনভার্ট হয় তখন আমরা ফিব্রিন মনোমার পাইছি, ওকে। আচ্ছা, দেন যে ফিব্রিন মনোমার পাইছি, সেই ফিব্রিন মনোমারটাকে আমরা স্টেবিলাইজ করে ফিব্রিন পলিমার পাইছি, দ্যাটস ইট। কিন্তু চিন্তা করো, ফিব্রিনোজেন আর ফিব্রিন দুটো কিন্তু আলাদা সাবস্টেন্স, ঠিক আছে? আমি ফিব্রিনোজেনকেও ভাঙতে পারি, ফিব্রিনকেও ভাঙতে পারি। ফিব্রিনোজেনকে যদি আমি ভাঙি, যে প্রোডাক্ট আমি পাই ফিব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট পাই, আর ফিব্রিনকে ভাঙলে যেটা পাই সেটা হচ্ছে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট। ডি ডাইমার জিনিসটা হচ্ছে ফিব্রিন যে ডিগ্রেডেশন প্রোডাক্ট, সেটাকে আমরা বলি ডি ডাইমার। আমি আবারও বলতেছি, ফিব্রিন ভাঙলে যে প্রোডাক্টটা তুমি পাচ্ছ ফিব্রিনের ডিগ্রেডেশন প্রোডাক্ট, সেটাকে আমরা ডি ডাইমার বলি, নট ফিব্রিনোজেনের ডিগ্রেডেশন প্রোডাক্ট, ওকে। ফিব্রিনোজেনটা না, শুধুমাত্র ফিব্রিনের যে ডিগ্রেডেশন প্রোডাক্ট সেটাকে আমরা বলতেছি ডি ডাইমার। আচ্ছা, তাহলে এখন আমাকে বলতে পারবো ভাই, তাহলে তাহলে আমাদের এখানে কি সমস্যাটা হচ্ছে, ফিব্রিনোলাইসিসে কি হচ্ছে এখানে, সেটা খেয়াল করো। এখন আই হোপ যে ক্লিয়ার হবে। স্পষ্ট বলা আছে, দেখো যে disorders of fibrinolysis are due to plasmin overactivity, ঠিক আছে, resulting in excessive cleavage of serum fibrinogen, not fibrin। এইটা তোমাকে বুঝতে হবে যে এই যে ফিব্রিনোলাইসিসের যে ডিসঅর্ডারটা, আমি আবারও বলতেছি, প্লাজমিন ইউজুয়ালি বোথ ফিব্রিন এন্ড ফিব্রিনোজেন দুইটাকেই ভাঙে ফিজিওলজি, নর্মাল ফিজিওলজি, দ্যাটস নর্মাল ফিজিওলজি, এইটুকু ভুলে যাও, নর্মাল ফিজিওলজি। কিন্তু যখন অ্যাবনর্মাল ফিজিওলজি হবে, আই মিন যখন ফিব্রিনোলাইসিসের ডিসঅর্ডার হবে, কি সেটা ভাইয়া? রেডিক্যাল পোস্টেক্টমি এন্ড সিরোসিস অফ লিভার। এই দুইটা কন্ডিশনে, এই দুটাকে আমরা বলতেছি যে অ্যাবনর্মাল ফিব্রিনোলাইসিস বা ডিসঅর্ডারস অফ ফিব্রিনোলাইসিস। এই দুটো কন্ডিশনে কি হচ্ছে, এই দুটো কন্ডিশনের মধ্যে প্লাজমিনের অ্যাক্টিভিটি কিন্তু বাড়তেছে, রাইট? এই যে এখান থেকে আমাদের রিলিজ অফ ইউরোকাইনেজ হচ্ছে, আর এখান থেকে আমাদের ডিক্রিজড আলফা 2 অ্যান্টাপ্লাজমিন হচ্ছে। তো দুই জায়গায় আমাদের প্লাজমিনের অ্যাক্টিভিটি বাড়তেছে। কিন্তু এই প্যাথোলজির সময় এই প্লাজমিন শুধুমাত্র ফিব্রিনোজেনকে ভাঙবে, নট ফিব্রিন, ঠিক আছে? সেই শুধুমাত্র ফিব্রিনোজেনকে ভাঙবে, এবং শুধুমাত্র ফিব্রিনোজেনকে ভাঙার কারণে তুমি কি পাচ্ছ? ফিব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট পাচ্ছ উইথাউট ডি ডাইমার, ঠিক আছে? কারণ ডি ডাইমার আর নট ফর্মড বিকজ ফিব্রিন থ্রম্বাই আর অ্যাবসেন্ট। কারণ ফিব্রিনটা ভাঙেই না, তো তুমি ডি ডাইমার কেন পাবা, কেমনে পাবা? আই হোপ দিস মেক্স সেন্স। সো আমি আবারও বলতেছি যে ফিব্রিন ডি ডাইমার জিনিসটা কি? ডি ডাইমার হচ্ছে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট, হচ্ছে ডি ডাইমার, নট ফিব্রিনোজেন, ওকে। তো তুমি আমাদের ডিআইসি তে কি হচ্ছে ভাইয়া? ডিআইসি তে যে ক্লটটা হচ্ছে, ডিআইসি মানে কি? কোয়াগুলেশন এক্সেসিভ ক্লট, রাইট? সো বেশি বেশি ক্লট তৈরি হচ্ছে এবং ক্লট ভাঙতেছে, বেশি বেশি ক্লট তৈরি হচ্ছে, ক্লট ভাঙতেছে, সেখানে বোথ ফিব্রিনোজেনও ভাঙতেছে এবং ফিব্রিন দুটাই ভাঙতেছে। তাহলে ডি ডাইমার এলিভেটেড তুমি কখন পাবা? শুধুমাত্র ওই কন্ডিশনে যখন এই যে ক্লটটা তৈরি হবে এবং এই বড় ক্লটটা ভেঙে ছোট ছোট ক্লটে কি হবে? কনভার্ট হবে, রাইট?
যেটাকে আমরা ফিব্রিনোলাইসিস বলতেছি। ফিব্রিন ভাঙলেই তুমি ডি ডাইমার এলিভেটেড পাবা, নট ফিব্রিনোজেন। এখন কি কনফিউশন ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার আমি বললাম নেক্সট থ্রম্বোসিস মুভ করি, ঠিক আছে? কারণ আমাদের এখন বাকি আছে, হারি আপ করে শেষ করতে হবে। এনি কনফিউশন? কার কোনো কনফিউশন আছে? আচ্ছা, তো এখন চলো, এটা খুবই সোজা জিনিস, আমি হয়তো স্পেসিফিকলি তখন বলি নাই। আচ্ছা, এখন দেখো আমাদের যে দুটো টপিক আছে, একটা হচ্ছে থ্রম্বোসিস, একটা হচ্ছে এম্বোলিজম, ঠিক আছে? একটা হচ্ছে থ্রম্বোসিস, একটা হচ্ছে এম্বোলিজম। থ্রম্বোসিস এন্ড এম্বোলিজম। যে প্লাজমিন বেড়ে যাওয়ার কারণে ফিব্রিনোজেন থেকে ফিব্রিনে কনভার্ট হওয়ার আগেই প্লাজমিন, বুঝি নাই কি বলতেছে। আচ্ছা, একবার পরে যে প্লাজমিন বেড়ে যাওয়ার কারণে ফিব্রিনোজেন থেকে ফিব্রিনে কনভার্ট হওয়ার আগেই প্লাজমিন ফিব্রিনোজেনকে ভেঙে ফেলে। আচ্ছা, হতে পারে, আই এম নট শিওর। আকাশ যেটা বলছে দিস মেক সেন্স, বাট আই এম নট শিওর, কারণ এরকম মলিকুলার লেভেলে আমি রিসার্চ করি নাই যে এটা হতে পারে। ওকে, সো হতে পারে, ইটস পসিবল। ওকে, তো তোমার যদি, তুমি যদি এইভাবে মনে রেখে তোমার যদি ইজি হয় যে তুমি যদি ডিফারেন্সিয়েট করতে পারো যে এইটার কারণে এটা হতে পারে, ভেরি গুড। তুমি জাস্ট মনে রাখতে পারলে হচ্ছে, তুমি যেভাবে হোক তোমাকে মনে রাখতে হবে, বুঝে মনে রাখতে হবে, ঠিক আছে? দ্যাটস ইট। আচ্ছা, তাহলে এখন দেখো থ্রম্বোসিস। থ্রম্বোসিস ভেরি গুড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো থ্রম্বোসিস আসলে এখন আমরা এত এত কথাবার্তা করছি, যে ক্লট ফর্মেশন এত পড়াশোনা করছি, যে এখন আসলে থ্রম্বোসিস আমাদের আসলে আটকাবে না। হ্যাঁ, তো থ্রম্বোসিস কি হয়? থ্রম্বোসিস হচ্ছে প্যাথোলজিক ফর্মেশন অফ অ্যান ইন্ট্রাভাস্কুলার ব্লাড ক্লট। ওকে, এইটা এটা মজার কথা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কথাটা কি খেয়াল করে এখানে ফিজিওলজিক কিন্তু বলে নাই, প্যাথোলজিক ফর্মেশন। তাহলে ফিজিওলজিক যদি আমাদের ক্লট যে ফর্মেশন হচ্ছে, সেই ক্লটটা কিন্তু ফিজিওলজিক্যালি লাইসিস হয়ে যাচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি। ফিজিওলজিক্যালি যখন একটা ক্লট ফর্মেশন হয়, তখন কিন্তু সেই ক্লটটা লাইসিস হয়ে যায়। কে করে ভাইয়া? এখন তোমরা বলতে পারবা, এই যে ফিব্রিনোলাইসিস করতেছে ফিজিওলজিক্যাল, রাইট? টিপিএ, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস। কিন্তু কথা হচ্ছে প্যাথোলজিক্যালি যদি কোনো ক্লট ফর্মেশন হয়, সেটা সহজে লাইসিস হবে না। এই প্যাথোলজিক্যালি ক্লট ফর্মেশন হওয়াটাকে আমরা বলি থ্রম্বাস, ঠিক আছে? প্যাথোলজিক্যালি ক্লট ফর্মেশন হওয়াটাকে বলি থ্রম্বাস। এটা কোথায় হতে পারে ভাইয়া? বোথ আর্টারিতে ডেভেলপ করতে পারে এবং ভেইনসে ডেভেলপ করতে পারে, বাট মোস্ট কমন লোকেশন হচ্ছে আমাদের ডিপ ভেইনস অফ দ্য লেগ। আমি আবারও বলতেছি, মোস্ট কমন লোকেশন হচ্ছে আমাদের লেগের যে ডিপ ভেইন আছে, সুপারফিশিয়াল ভেইন বোথ এন্ড ডিপ ভেইন, দুটা লোকেশনেই হয়, বিলো দ্য নি ইউজুয়াল। ওকে, আচ্ছা, এখন আমাদের এই যে থ্রম্বাস ফর্মেশনের জন্য ভাই, কেন আমার একটা পেশেন্টের থ্রম্বাস ফর্মেশন করবে বা থ্রম্বোসিস ফর্মেশন করবে, তিনটা একদমই 100% কনসেন্ট্রেশন এই জায়গাটা বোঝার ট্রাই করবা, যে তিনটা ল আছে, যে তিনটা কারণে আমাদের থ্রম্বোসিস ফর্মেশন করে, একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে বুঝে। নাম্বার 1, ডিসরাপশন ইন নরমাল ব্লাড ফ্লো, মানে নরমাল যে ব্লাড ফ্লো সেখানে যদি কোনো রকম ডিসরাপশন হয়। নাম্বার 2, আমাদের যে এন্ডোথেলিয়াম আছে ব্লাড ভেসেলে, সেই এন্ডোথেলিয়াল সেলে যদি কোনো ড্যামেজ হয়। নাম্বার 3, নাম্বার 3 কি ভাই? নাম্বার 3 হচ্ছে হাইপার কোয়াগুলেবল স্টেট। ওকে, নাম্বার 3 হচ্ছে যদি কোনো কারণে আমাদের হাইপার কোয়াগুলেবল স্টেট তৈরি হয়। সো এই তিনটা কারণে আমাদের ইউজুয়ালি থ্রম্বোসিস হয়। আমি আবারও বলতেছি, এই তিনটা কারণে আমাদের ইউজুয়ালি একটা পেশেন্টের থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে, ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করো যে ভাই, নরমাল ব্লাড ফ্লোতে ডিসরাপশন কখন হতে পারে? ওকে, আমাদের যে নরমাল ব্লাড ফ্লো, তার একটা নির্দিষ্ট ভেলোসিটি মেনটেন করে। কোনো কারণে যদি আমাদের ব্লাড ফ্লোটা স্টেসিস হয়ে যায়, ওকে, নির্দিষ্ট ভেলোসিটি যে মেনটেন করতেছিল সেটা মেনটেন করতেছে না, যদি কোনো কারণে স্টেসিস ডেভেলপ করে আমাদের ব্লাড ফ্লোতে বা টার্বুলেন্স ডেভেলপ করে ব্লাড ফ্লোতে, ঠিক তখন আমাদের থ্রম্বোসিসের রিস্কটা বেড়ে যায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে ভাই, এক্সাম্পল দেন, একটা পেশেন্টে কখন ডেভেলপ করতে পারে এটা? ইমোবিলাইজেশন। একটা পেশেন্ট মনে করো দীর্ঘদিন ধরে একটা বেড রিটেন হয়ে পড়ে আছে, একটা পেশেন্ট দীর্ঘদিন ধরে বেড রিটেন হয়ে পড়ে আছে, বেডে পড়ে আছে, কোনো মুভমেন্ট নাই, কিচ্ছু নাই, যেটাকে আমরা ইমোবিলাইজেশন বলি। তাহলে কি হচ্ছে বলো দেখি? ব্লাড ফ্লোটা স্টেসিস হয়ে যাচ্ছে, রাইট? তো সেক্ষেত্রে পেশেন্টের ডিভিটি বা ডিপ ভেনাস থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে। আচ্ছা, এটা দিস ইজ ভেরি কমন এন্ড দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসলে 2 নম্বর কারণ কি ভাই? এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ। আচ্ছা, আরো দুইটা কারণ আছে এখানে, সেটা হচ্ছে কার্ডিয়াক ওয়াল ডিসফাংশন, অ্যারিথমিয়া বা এমআই। বুঝতে পারতেছে, অ্যারিথমিয়া বা এমআই হলে পেশেন্টের ব্লাড ফ্লো স্টেসিস ডেভেলপ করতে পারে। ওকে, একটা কন্ডিশন হচ্ছে অ্যানিউরিজম। অ্যানিউরিজম আমরা নিচে পড়াবো। অ্যানিউরিজম মানে কি ভাই? অ্যানিউরিজম মানে হচ্ছে কোনো একটা আর্টারি, এই যে একটা আর্টারি, ঠিক আছে? একটা আর্টারি মনে করো নরমাল হচ্ছে ডায়ামিটার এরকম। আর্টারি যদি কোনো ডায়ালেটেশন হয়, মনে করো ডায়ালেট হয়ে যায় আর্টারিটা, ডায়ালেট হয়ে যদি একটু বালজিং ফর্মেশন করে, মনে করো এটা আর্টারির ওয়াল, এই যে বালজিং ফর্মেশন করলো। ওকে, বালজিং ফর্মেশন করলো, এটাকে বলা হয় অ্যানিউরিজম। ওকে, অ্যানিউরিজমের কারণে পেশেন্টের ব্লাড ফ্লোতে স্টেসিস ডেভেলপ করতে পারে অথবা টার্বুলেন্স ডেভেলপ করতে পারে, যেটা একটা রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, এখন আসো, এটা তোমরা জানো অলরেডি, যে এন্ডোথেলিয়ামের ড্যামেজ যখন হয়,
তখন আমাদের থ্রম্বোসিস রিস্ক বাড়ে। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাই কেন, কিভাবে? কিছু কারণ আছে, হাইপোথিসিস আছে। নাম্বার 1 হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল সেল নরমালি যদি ইনট্যাক্ট থাকে তাহলে সেটা থ্রম্বোসিসকে প্রিভেন্ট করবে। স্বাভাবিক, তুমি আমি তো চাই না যে আমাদের থ্রম্বোসিস ডেভেলপ করুক, রাইট? তাহলে নরমালি আমাদের এন্ডোথেলিয়াল সেল থ্রম্বোসিসটা প্রিভেন্ট করে। কিভাবে? সেটা হচ্ছে নাম্বার 1 রুলসটা কি দেখো, endothelial cells prevent thrombosis by several mechanisms. Block exposure to subendothelial collagen and underlying tissue factor. This is very important. কি ভাইয়া তার মানে কি? মানেটা হচ্ছে যে নরমাল এন্ডোথেলিয়াল সেল মানে ইনট্যাক্ট, তারা কিন্তু সাবেন্ডোথেলিয়াল কোলাজেন এন্ড টিস্যু ফ্যাক্টর এই দুইটা জিনিস কিন্তু আমাদের সবাই মনে করে দেখো কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাক্টিভেট হওয়ার মেইন জিনিস কি, মেইন ফ্যাক্টর এই দুইটা জিনিস। ওকে, সো নরমাল যে ইনট্যাক্ট এন্ডোথেলিয়াল সেল তারা কি করবে, এই সাবেন্ডোথেলিয়াল কোলাজেন আর টিস্যু ফ্যাক্টর এই দুটোর যে এক্সপোজার সেটাকে ব্লক করে ফেলবে। ওকে, তোমরা সবাই মনে করো দেখো আমাদের টিস্যু ফ্যাক্টর এক্সটেনসিভ পাথওয়ে অ্যাক্টিভেশন করে আর সাবেন্ডোথেলিয়াল কোলাজেন ইনটেনসিভ ফ্যাক্টর অ্যাক্টিভেশন করে, সবাই জেনে রাখো। ওকে, তো এখন যদি তুমি কোনো কারণে এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ হয়ে যায় তাহলে তো সেই ব্লকটা আর করতে পারতেছে না, ফলে সাবেন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজড হয়ে যাচ্ছে, আমাদের টিস্যু ফ্যাক্টর এক্সপোজড হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এটা কিভাবে করে ভাইয়া? এটা তাহলে একটা পাথ হয়ে গেল, একটা মেকানিজম গেল। 2 নম্বর মেকানিজম কি, সেটা হচ্ছে প্রোস্টাসাইক্লিন প্রোডাকশন করে, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 আর নাইট্রিক অক্সাইড। সো এই দুটোর কাজ কি? দুটোর কাজ হচ্ছে ভেসোডাইলেশন করা। সবসময় মনে রাখবা যে ভেসোডাইলেশন যদি তুমি করতে পারি তার মানে কি ভেসেলস ডাইলেশন হয়ে যাচ্ছে, ফলে প্লাটিলেট অ্যাগ্রিগেশনের চান্সটা কমে যায়। ভেসো কনস্ট্রিকশন হলে প্লাটিলেট অ্যাগ্রিগেশনের চান্সটা বেড়ে যায়। ওকে, কারণ যেহেতু তারা ভেসেলস কনস্ট্রিকশন হচ্ছে ফলে প্লাটিলেট কাছাকাছি চলে আসতে পারে। আচ্ছা, তিন নম্বর জিনিসটা কি ভাই? 3 নম্বর হচ্ছে এরা হচ্ছে আমাদের নরমাল যে ইনট্যাক্ট এন্ডোথেলিয়াল সেল, নরমাল ইনট্যাক্ট এন্ডোথেলিয়াল সেল অ্যান্টি থ্রোম্বিন 3 প্রডিউস করে। আর তোমরাই বলো অ্যান্টি থ্রোম্বিনের কাজ কি? অ্যান্টি থ্রোম্বিনের কাজ হচ্ছে থ্রোম্বিনটাকে ব্লক করা, ইনঅ্যাক্টিভেট করা, ফলে আমাদের ইউজুয়ালি থ্রম্বোসিস ফর্মেশন প্রিভেন্ট করে। ঠিক আছে, তাহলে এই যে প্রোটেক্টিভ ফাংশন, এই কোনো কারণে যদি তুমি এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ হয় তাহলে আমাদের আলটিমেটলি থ্রম্বোসিস ফর্মেশন হবে। ঠিক আছে, তো এই তিনটা কি ভাই? এই তিনটা কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রোটেক্টিভ মেকানিজম। আর বলতেছি ভেরি ইম্পর্টেন্ট প্রোটেক্টিভ মেকানিজম। আচ্ছা, 4 নাম্বারটা কি? 4 নাম্বার হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল সেল টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর সিক্রেশন করে। এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের কাজ কি তোমরা একটু আগেই পড়ছো। ওকে, কি সেটা? সেটা হচ্ছে প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে কনভার্ট করে। আর প্লাজমিন কি করে ভাইয়া? প্লাজমিন হচ্ছে আমাদের ফিব্রিন আর ফাইব্রিনোজেনকে ভাঙে, কোয়াগুলেশন ফ্যাক্টরকে ডিস্ট্রয় করে। মানে কি? মানে ক্লট ফর্মেশন হতে দিচ্ছে না, ফিব্রিনোলাইসিস করতেছে। তার মানে কি? ভালো কাজ করতেছে, থ্রম্বোসিস যেন না হয় ফিব্রিনোলাইসিস করতেছে, রাইট? ফলে এই যে টিপিএ সিক্রেশন করতেছে। তাহলে দেখো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 3টা ফাংশন ছিল প্রোটেক্টিভ, তার সাথে 4 নাম্বারটা যোগ হলো। আচ্ছা, 5 নম্বর কি ভাই? 5 নম্বর হচ্ছে থ্রোম্বোমোডুলিন নামে লাইন অফ জেন। আচ্ছা, লাইন অফ জেন এগুলো তো আসলে খুবই হিস্টোলজিক্যাল কথাবার্তা, এগুলো তো তোমার প্রফেশনাল মুখস্থ করে আসছে, এই জন্য আমি আর ওইদিকে যাইনি। আচ্ছা, ওগুলো ট্রাই করবো আমি সময় পেলে। ওকে, মানে আমি যেগুলো তোমার প্রফেশনাল খুব ভালো মতো মুখস্থ করে আসো আমি সেগুলোতে ইউজুয়ালি যাই না। আচ্ছা, সিক্রেট করে থ্রোম্বোমোডুলিন। ওকে, থ্রোম্বোমোডুলিন একটা সাবস্টেন্স, থ্রোম্বোমোডুলিন, আমি আবারও বলতেছি থ্রোম্বোমোডুলিন একটা সাবস্টেন্স। এইটার কাজটাকে তোমাকে খুব ভালো মতো মনে রাখতে হবে টিল ডেথ। থ্রোম্বোমোডুলিন। ওকে, থ্রোম্বোমোডুলিন। থ্রোম্বোমোডুলিন কি ভাইয়া? থ্রোম্বোমোডুলিন ইউজুয়ালি আমাদের যেটা করে সেটা হচ্ছে একটু আগে আমরা পড়ছি প্রোটিন সি কে অ্যাক্টিভেট করে। প্রোটিন সি জিনিসটা কি ভাইয়া? প্রোটিন সি হচ্ছে একটা অ্যান্টাইকোয়াগুলেন্ট। ঠিক আছে, আর তুমি যদি কোনো কারণে প্রোটিন সিটাকে যদি কোনোভাবে অ্যাক্টিভ করতে পারো তাহলে আমাদের প্রোটিন সি যেহেতু অ্যান্টাইকোয়াগুলেন্ট সেটা কি করবে? সে হচ্ছে ফ্যাক্টর 5 এন্ড ফ্যাক্টর 8 কে ইনঅ্যাক্টিভ করবে। ওকে, দ্যাটস ইট। তাহলে 5টা পয়েন্ট যেন ভুলে না যাও, কোনোভাবে যেন ভুলে না যাও। ঠিক আছে, খুব সুন্দর মতো মনে রাখতে হবে, আমরা বলতেছি খুব সুন্দর মতো মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রোটেক্টিভ মেকানিজম। তাহলে এখন চিন্তা করো যে ভাইয়া তাহলে যদি আমাদের কোনো কারণে এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ হয় তাহলে কি হচ্ছে? 5টা যে আমাদের প্রোটেক্টিভ মেকানিজম 5টাই লস্ট হচ্ছে, ফলে পেশেন্টের থ্রম্বোসিস ডেভেলপ করবে। ওকে, ফলে পেশেন্টের থ্রম্বোসিস ডেভেলপ করবে। আচ্ছা, তাহলে কি কি কজ আছে ভাইয়া? সেটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল ড্যামেজের নাম্বার 1 কজ হচ্ছে পেশেন্ট যদি অ্যাথারোস্ক্লেরোসিস ডেভেলপ করে। ওকে, অ্যাথারোস্ক্লেরোসিস তোমরা জানো অলরেডি, লিপিড প্লাককে আমরা অ্যাথারোস্ক্লেরোসিস বলি, লিপিড প্লাক ডেভেলপ করাকে, যাদের হাই কোলেস্টেরল থাকে। সো পেশেন্টের যদি অ্যাথারোস্ক্লেরোসিস ডেভেলপ করে সেক্ষেত্রে এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ হয়। ওকে, ভাস্কুলাইটিস, ভেসেলে যদি ইনফ্লামেশন থাকে। ওকে, আর হাই লেভেলস অফ হোমোসিস্টিন একটা প্রোডাক্ট, এই 3টা জিনিস আমাদের ইউজুয়ালি এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ করে। এখন ভিতরে কিছু কথাবার্তা লেখা আছে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, বাট এগুলা এখানকার পড়া না, এগুলো যেখানকার পড়া আমি সেখানে পড়াবো। ওকে, সেটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। আচ্ছা, এখন আসলে তাহলে আমরা 2টা পয়েন্ট অলরেডি পড়ে ফেলছি, একটা হচ্ছে ডিসরাপশন অফ নরমাল ব্লাড ফ্লো আর একটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ।
3 নম্বর কথাটা কি ভাই? 3 নম্বর হচ্ছে হাইপার কোয়াগুবল স্টেট। এটা হচ্ছে আমাদের আজকে পড়াশোনার লাস্ট টপিক, মেইন লাস্ট টপিক। ওকে, যে হাইপার কোয়াগুবল স্টেট, হাইপার কোয়াগুবল স্টেট এটা মানে অলরেডি আমরা অনেক কিছু পড়ে ফেলছি। হাইপার কোয়াগুবল স্টেট মানে কি ভাইয়া? হাইপার কোয়াগুবল স্টেট মানে হচ্ছে পেশেন্টের এক্সেসিভ কোয়াগুলেশনের টেন্ডেন্সি। ওকে, এক্সেসিভ কোয়াগুলেশনের টেন্ডেন্সি। এখন তুমি আমাকে বলো নিজে চিন্তা করে, আমি আবারও বলতেছি, নিজে চিন্তা করে বলো যে কখন একটা পেশেন্টের আমাদের নরমালি এক্সেসিভ কোয়াগুলেশনের টেন্ডেন্সি বাড়বে। দুটা কারণ। এক হচ্ছে নাম্বার 1, খুব বেশি ইম্পর্টেন্ট, খেয়াল করো, যদি কোনোভাবে এক্সেসিভ প্রোকোয়াগুলেন্ট প্রোটিন বেড়ে যায়, মানে যেসব জিনিস আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টরকে অ্যাক্টিভ করে, যদি কোনো কারণে সেটা লেভেল বেড়ে যায়, একটা হতে পারে রাইট, যে ভাই কোয়াগুলেশন ফ্যাক্টরকে যেগুলো অ্যাক্টিভেট করে সেটা যদি কোনো কারণে বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের হাইপার কোয়াগুলেন্ট ডেভেলপ করতে পারে একটা পেশেন্ট। আর একটা কি, অ্যান্টাই কোয়াগুলেন্ট যে প্রোটিন আছে সেগুলো যদি কমে যায়, দিস ইজ ভেরি ইজি। এই দুইটা কন্ডিশনে আমাদের হাইপার কোয়াগুলেবল স্টেট ডেভেলপ করে। ঠিক আছে, ক্লাসিক প্রেজেন্টেশন কি, যখন আমাদের এরকম কোয়াগুলেবল স্টেট যে তৈরি হয়, আমাদের মেইন যে কমপ্লিকেশন সেটা হচ্ছে ডিভিটি আর ডিপ ভেনাস থ্রম্বোসিস। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে ভাইয়া কি কি কন্ডিশন আছে বা হাইপার কোয়াগুলেবল স্টেট যে বললেন কি কি কজ, তাহলে এখন আমরা পড়ে ফেলি। চলো, নাম্বার 1 আমরা একটু আগেই পড়ছি, আমি জাস্ট একবার রিভিউ করে যাচ্ছি, যে আমাদের যদি কোনো কারণে অ্যান্টাই কোয়াগুলেন্ট ডেফিসিয়েন্ট থাকে। কি কি অ্যান্টাই কোয়াগুলেন্ট আছে ভাইয়া? প্রোটিন সি, প্রোটিন এস। দেখো তাহলে প্রোটিন সি, প্রোটিন এস কি করে তারা? প্রোটিন সি, প্রোটিন এস আমাদের ফ্যাক্টর 5 আর ফ্যাক্টর 8 কি ইনহিবিট করে, রাইট? তাহলে প্রোটিন সি, প্রোটিন এস যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে আমাদের পেশেন্টের অ্যান্টাই কোয়াগুলেন্ট ডেফিসিয়েন্ট ছিল, পেশেন্টের থ্রম্বোসিসের রিস্ক বেড়ে যাচ্ছে। কারণ তুমি যদি অ্যান্টাই কোয়াগুলেন্ট যদি ডেফিসিয়েন্ট হয়, চিন্তা করো অ্যান্টাই কোয়াগুলেন্ট যদি ডেফিসিয়েন্ট হয়, তার মানে কি অ্যান্টাই কোয়াগুলেন্ট কোনো নাই, তাহলে কোয়াগুলেশন বেশি বেশি হবে, কোয়াগুলেশনকে ব্যালেন্স করার কেউ নাই, রাইট? তার মানে পেশেন্টের হাইপার কোয়াগুল স্টেট তৈরি হবে, তার মানে পেশেন্টের থ্রম্বোসিসের স্টেট তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর জিনিসটা কি ভাইয়া? আচ্ছা, কিছু কিছু জিনিস দেখবো আমি গ্যাপ দিয়ে যাচ্ছি। এটা কেন গ্যাপ দিচ্ছি? কারণ এইগুলা এখানের পড়া না, লাইক মনে করো এই যে ওয়ারাফ্লোইড স্কিন নেক্রোসিস, এটা আমরা ফার্মাকোলজিতে পড়বো, আই মিন হেমাটোলজি ফার্মাকোলজিতে পড়বো। তো আমি যেগুলো পড়াচ্ছি শুধুমাত্র এখন সেটুকুই পড়বা, যেটুকু পড়াচ্ছ না সেটা মনে করবা নেক্সট কোন জায়গায়, সেটা ওই জায়গায় পড়া, এই জায়গায় পড়া না। আচ্ছা ভাই, 2 নম্বর কারণ কি সেটা হচ্ছে একটু আগে তোমাদেরকে বলছি। আচ্ছা আগে এটা পড়াই ফেলি, যে অ্যান্টাইথ্রম্বিন ডেফিসিয়েন্সি, রাইট? তাহলে অ্যান্টাইথ্রম্বিনের কাজ কি ভাই? অ্যান্টাইথ্রম্বিন একটা অ্যান্টাইকোয়াগুলেন্ট, অ্যান্টাইথ্রম্বিনের কাজ হচ্ছে থ্রম্বিনকে ইনঅ্যাক্টিভেট করা, ফ্যাক্টর 9 আর ফ্যাক্টর 10 কে ইনঅ্যাক্টিভেট করা। এখন তুমি মনে করো যদি কোনো কারণে অ্যান্টাইথ্রম্বিন ডেফিসিয়েন্সি থাকে একটা পেশেন্টের, তাহলে কি হবে চিন্তা করো। তাহলে অ্যান্টাইথ্রম্বিনের যে কাজটা ছিল থ্রম্বিনকে ইনঅ্যাক্টিভেট করা, ফ্যাক্টর 9 10 কে ইনঅ্যাক্টিভেট করা, সে তো সেই কাজটা করতে পারবে না। ফলে পেশেন্টের হাইপারকোয়াগুল স্টেট তৈরি হবে, ফলে পেশেন্টের থ্রম্বোসিসের রিস্ক বাড়বে। ঠিক আছে, থ্রম্বোসিসের রিস্ক বাড়বে। আচ্ছা, তাহলে গেল আমাদের মেইন যে প্রোটিন সি ডেফিসিয়েন্সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি, অ্যান্টাইথ্রম্বিন ডেফিসিয়েন্সি। আর একটা জিনিস আছে যেটা আমি অলরেডি পড়াই ফেলছি এমবুসে, সেটা হচ্ছে ফ্যাক্টর 5 ডি, ফ্যাক্টর 5 লেইডেন বলি আমি। এটা কি ভাইয়া? ফ্যাক্টর 5 লেইডেন মিউটেশন মানে হচ্ছে মিউটেটেড ফ্যাক্টর 5 তৈরি হয়, মানে আমাদের ফ্যাক্টর যে নরমাল নরমাল যে ফ্যাক্টর 5 আছে, সেই ফ্যাক্টর 5 তোমার বডিতে ডেফিসিয়েন্সি হবে। তার পরিবর্তে কি হবে? এক ফ্যাক্টর ভি লেইডেন থাকবে। এর মানে কি? মানে হচ্ছে ফ্যাক্টর 5 এর একটা মিউটেটেড ফর্ম, যেই ফর্মকে প্রোটিন সি বা প্রোটিন এস কোনোভাবে ইনহিবিট করতে পারে না। কারণ আমরা পড়ে এসেছি একটু আগেই ভাই এমবুসে যে প্রোটিন সি আর প্রোটিন এস এর কাজ হচ্ছে ফ্যাক্টর 5 কে ইনহিবিট করা। কারণ তুমি যদি এই ফ্যাক্টর 5 একটা মিউটেটেড ফ্যাক্টর 5 ডেভেলপ করো, সেক্ষেত্রে প্রোটিন সি আর প্রোটিন এস সেই ফ্যাক্টর 5 কে ইনহিবিট করতে পারবে না, ফলে পেশেন্ট ইনডিরেক্টলি থ্রম্বোসিসে রিস্ক হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, আই হোপ বুঝতে পারছো। ওকে, আরেকটা, তাহলে আরেকটা কথা আছে, তাহলে আমাদের প্রোটিন সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি গেল, অ্যান্টাইথ্রম্বিন ডেফিসিয়েন্সি গেল, ফ্যাক্টর 5 লেডেন গেল। প্রথম বিন, একটা হচ্ছে প্রথম বিন ডেফিসিয়েন্সি। সেটা কি? সেটা হচ্ছে প্রথম বিন আমাদের একটা কোয়াগুলেশন ফ্যাক্টর, তোমরা জানো রাইট? প্রথম বিন, প্রথম বিন একটা প্রোটিন। সো প্রথম বিন যদি একটা মিউটেশন ডেভেলপ করে, পয়েন্ট মিউটেশন, যেটা হয় যে তার জিন এক্সপ্রেশনটা বেড়ে যায়। আর জিন এক্সপ্রেশন যখন বেড়ে যায়, তখন থ্রম্বিন প্রোডাকশন বেড়ে যায়, ফলে থ্রম্বাস ফর্মেশন বেড়ে যায়। খুবই সোজা ভাইয়া, বুঝি না, আরেকবার বলো। ওকে, নো প্রবলেম, নো ইস্যুস, খেয়াল করো। তাহলে প্রথম বিন ইউজুয়ালি আমাদের যে প্রথম বিনটা আমাদের বডিতে থাকে, সেটার পরিবর্তে যদি একটা মিউটেটেড প্রথম বিন আমাদের ডেভেলপ করে আমাদের ব্লাডে, যেটার নাম হচ্ছে প্রথম বিন 20210A, এটা হচ্ছে একটা পয়েন্ট মিউটেটেড প্রথম বিন। বা এই প্রথম বিনের সাথে নরমাল প্রথম বিনের ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এই প্রথম বিনে তোমার বেশি বেশি জিন এক্সপ্রেশন হয়। ভাই যে বেশি বেশি জিন এক্সপ্রেশন হলে কি লাভ? বেশি বেশি জিন এক্সপ্রেশন হলে প্রথম বিন থেকে আমাদের যে থ্রম্বিন কনভার্ট হয় সেটা লেভেল বেড়ে যায়। আর থ্রম্বিন যত বেশি বাড়বে তোমরা জানো, ক্লট তত বেশি ফর্মেশন হবে, ফলে আলটিমেটলি পেশেন্টের থ্রম্বাস ফর্মেশন হবে। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এই কজগুলো তোমরা হাইপার কোয়াগুবল স্টেট আমাদের পেশেন্ট এটা কখন ডেভেলপ করবে, এখন আশা করি তোমরা আমার চাইতে খুব ভালো মতো বুঝে খুব ভালো জানো। তো এই জিনিসগুলো কিন্তু মনে থাকে না, এগুলো তুই আমার স্টেপ ওয়ানে আমি কত কত পড়ছি, এগুলো আমার নিজেরও কিন্তু সিকের সময় এগুলো ইম্পর্টেন্ট দরকার ছিল। এখন তোমাদের আমি পড়ানোর জন্য আমার নিজের একবার প্রিপারেশন যখন নিই, নিজের একবার কিন্তু মনে চলে আসে, রিভিশন হয়ে যায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তোমরা এগুলো কন্টিনিউয়াসলি রিভিশন দিতে থাকো। ওকে, আর একটা কজ আছে লাস্ট, সেটা কি হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ। তোমরা এটা অনেকে জানো অনেকে জানো না। ওরাল কন্ট্রাসেপটিভ ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিন্তু ভেরি ডেঞ্জারাস আমাদের হাইপার কোয়াগুলেশন স্টেট তৈরি করার জন্য। এই জন্য যেসব পেশেন্ট ওসিপি খায় মনে করে 20 বছর 30 বছর ধরে, তাদের কিন্তু এই ডিভিটি হওয়ার রিস্ক অনেক বাড়ে। ওকে, ডিপ ভেনাস থ্রম্বোসিস। তাহলে কেন ভাইয়া ওসিপি তে কেন আমাদের হাইপার কোয়াগুল স্টেট বাড়ে, হাইপার কোয়াগুল স্টেট বাড়ে জানতেই চাও? জানতে অবশ্যই চাইতে পারো, রাইট? সেটা হচ্ছে আমাদের ওসিপি যে ইস্ট্রোজেনটা থাকে, ইস্ট্রোজেন কি করে, ইস্ট্রোজেন ইউজুয়ালি আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টরের প্রোডাকশনটা বাড়ায়। ওকে, ফলে আমাদের থ্রম্বোসিসে রিস্ক বাড়ে। দ্যাটস ইট। আই হোপ তোমরা বুঝছো। এখন আসলে আমাদের মজার জিনিস পড়ে ফেলবো যে ভাই হোয়াট ইজ এমবোলিজম। ওকে, সো আমি খুব দ্রুত পড়াই ফেলবো এমবোলিজম এখানে যতটুকু প্রয়োজন, কারণ ম্যাক্সিমাম জিনিসগুলো এখানে প্রয়োজন না হেমাটোলজি অনকোলজিতে, কারণ এগুলো আমরা অন্য জায়গায় পড়বো। যেটা প্রয়োজন লাইক পালমোনারি এমবোলিজম সবগুলো আমরা অন্য জায়গায় পড়বো, এখানে এগুলো পড়া না। এক্সাম্পল যেগুলো আছে সেগুলো এখানকার পড়া না, বাট এমবোলিজম জিনিসটা কি সেটা বোঝাটা এখানকার পড়া। ঠিক আছে, আচ্ছা। তো এমবোলিজম জিনিসটা কি ভাই? এমবোলিজম হচ্ছে আমাদের তাহলে যে থ্রম্বোসিস ডেভেলপ করতেছে একটা পেশেন্টের, যে থ্রম্বোসিস যদি যে থ্রম্বাস ফর্মেশন হলো, একটা ক্লট ফর্মেশন হলো একটা ভেসেলের গায়ে, তো ওটা যদি এক জায়গায় স্থির হয়ে বসে থাকে সেটাকে আমরা বলতেছি থ্রম্বাস, রাইট? কিন্তু এখন যদি কোনো কারণে থ্রম্বাসটা ডিসলজ হয়ে অন্য জায়গায় চলে যায়, মনে করো অন্য জায়গায় ঘোরাঘুরি করতে থাকে, সেটাকে আমরা বলি এমবোলি। ওকে, এমবোলি তৈরি হওয়াটাকে বলি এমবোলিজম, এই কন্ডিশনটাকে আমরা বলি এমবোলিজম। আচ্ছা, তাহলে এমবোলিজমের মোস্ট কমন কজ কি? এই একটাই, যে মেইন 95% কেসে যেটা হয় যে থ্রম্বাসটা যখন ছুটে যায় তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি এমবোলিজম, যখন ডিসলজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে ভাই এটা সমস্যা কি হলে কি সমস্যা, রিস্ক ফ্যাক্টরটা কি? সবচেয়ে কমন যে সমস্যাটা আমি তোমাদেরকে এক্সাম্পল যেটা দিব, এই যে আচ্ছা ফ্যাট এমবোলিজম, এই যে গ্যাস এমবোলিজম বা ডিকম্প্রেশন সিকনেস, অ্যামনিওটিক ফ্লুইড এমবোলিজম, এগুলো হচ্ছে আমাদের অন্য সিস্টেমের পড়া, এটা রেসপিরেটরি হেমাটোলজি পড়া না। তো এটা আমরা এখানে ডিসকাস করব না। ওকে, আমরা যেটা এখানে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে পালমোনারি এমবোলিজম। হ্যাঁ, কিভাবে আমাদের এমবোলি, তাহলে একটা থ্রম্বাস যখন ফর্মেশন হচ্ছে একটা পেশেন্টের, ফর্মেশন হয়ে কিভাবে সেটা এমবোলি হয়ে ডিজিজ তৈরি করতেছে সেটা আমাদের পড়াশোনা। তো এখন আমাকে বলো যে মোস্ট কমন থ্রম্বাস ফর্মেশন কোথায় হবে, থ্রম্বোসিসের মোস্ট কমন সাইট কোনটা, দেখি আমাকে বলো এখন। মোস্ট কমন সাইট কোথায়, থ্রম্বোসিসের মোস্ট কমন সাইট কোথায়? হারি আপ। অনেকবার বলছি একটু আগে থ্রম্বোসিসের, যে ভাইয়া থ্রম্বোসিসের মোস্ট কমন সাইট কোনটা, থ্রম্বোসিসের মোস্ট কমন সাইট কোনটা, দেখে কে বলতে পারে? ভালো কনসেন্ট্রেশন কে দেয় আমি একটু দেখতে চাই। ভেরি গুড, ভেরি গুড। এখন আমাকে বলো যে সেকেন্ড এন্ড থার্ড মোস্ট কমন লোকেশন কোনটা? এটা প্যাথোমাতে খুব সুন্দর করে লেখা আছে, আমি সুন্দর করে ইন্টেনশনালি স্ক্রিপ্ট করে গেছি, কারণ আমি এটা দেখবো যে কার চোখে পড়ে কার চোখে পড়ে না, ধরবো। সেকেন্ড এন্ড থার্ড মোস্ট কমন করোনারি থ্রম্বোসিস আমি আজ করিনি নওশীদ, তুমি আমাকে বলো সেকেন্ড এন্ড থার্ড মোস্ট কমন লোকেশন কোথায়? মানে যে ডিপ ভেন্স অফ দ্য লেগ বললা যে থ্রম্বোসিসের মোস্ট কমন লোকেশন হচ্ছে ডিভিটি, রাইট? ডিপ ভেন থ্রম্বোসিস অফ দ্য লেগ, ডিপ ভেন অফ দ্য লেগ, ডিপ ভেন্স অফ দ্য লেগ, ডিভিটি না, ডিভিটি তো কন্ডিশনের নাম হচ্ছে ডিভিটি, লোকেশন হচ্ছে কোথায়, ডিপ ভেন ইন দ্য লেগ, এটা হচ্ছে লোয়ার লিম্বের ভেন্স গুলা। সেকেন্ড এন্ড থার্ড হচ্ছে সেরেব্রাল, ভেরি গুড জাহারা। আর একটা কি? নো করোনারি আর্টারি, নো 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 নো, পালমোনারি ভেইন না, পালমোনারি ভেইন না, নো মৃত্তিকা, নো ট্রাই ট্রাই ট্রাইহাইডা ট্রাইহাইডা। তো সেরেব্রাল 2 নম্বর, 3 নম্বর হচ্ছে সরি 2 নম্বর হচ্ছে সেরেব্রাল, ইয়া 3 নম্বর হচ্ছে হেপাটিক ভেন্স। ওকে, তাহলে ডিপ ভেন্স অফ দ্য লেগ, হেপাটিক ভেন্স আর সেরেব্রাল ভেন্স, এই তিনটা হচ্ছে মোস্ট কমন লোকেশন থ্রম্বোসিস ডেভেলপ করার জন্য। এখন তোমরা যেগুলো বলতেছো করোনারি পালমোনারি, এগুলো তো এমবোলিজম, মানে থ্রম্বোসিস ডেভেলপ করতেছে এই তিনটা জায়গায়, এখান থেকে ডিসলস হয়ে যদি লাংসে যায় সেটাকে আমরা বলি পালমোনারি এমবোলিজম। আই হোপ এইটাই আমি তোমাকে শেখাইতে যাচ্ছি, থ্রম্বোসিস এমবোলির ভিতরে ডিফারেন্সটা কি ভাইয়া। থ্রম্বোসিস একটা জায়গায় তৈরি হলো, মনে করো এই যে তোমাদেরকে দেখাচ্ছি এখানে, খেয়াল করো থ্রম্বোসিস কোথায় তৈরি হলো ভাই? থ্রম্বোসিস মনে করো আইদার ডিপ ভেন্স অফ দ্য লেগে তৈরি হলো, অথবা সেরেব্রাল ভেন্সে তৈরি হলো, অথবা হেপাটিক ভেন্সে তৈরি হলো, এই তিনটা জায়গায় মেইনলি তৈরি হয়। ওকে, তাহলে দেখো মোস্ট কমন সোর্স ইজ ডিপ ভেনাস থ্রম্বাস অফ দ্য লোয়ার এক্সট্রিমিটি। ওকে, তাহলে এই যে ডিপ ভেন বলতেছি, যে ডিপ ভেন অফ দ্য লেগস, লেগ মানে কি, লেগে তো অনেক ভেন থাকে, রাইট?
তো লেগের যে ভেইন গুলোকে সেগুলো আমরা ইউজুয়ালি সুপারফিশিয়াল আর ডিপ এর দুটো ভাগে ভাগ করি। কিন্তু ভেইন তো অনেক আছে। কি কি ভেইন? ডিপ ভেইন কি ভেইন? ফিমোরাল হতে পারে, আইলিয়াক হতে পারে, পপ্লিটিয়াল হতে পারে। ওকে, পপ্লিটিয়াল ভেইনস হতে পারে, আইলিয়াক ভেইনস হতে পারে, ফিমোরাল হতে পারে, যে কোনো একটা জায়গায় লোকেশনে আমাদের মোস্ট কমন। আর তাহলে ওই জায়গায় মনে করো থ্রম্বাসটা ফর্মেশন হলো ভাই। এখন ফেটটা কি? ওই থ্রম্বাস যদি, ওই থ্রম্বাস আমি আবার বলতেছি, যদি অন্য কোনো জায়গায় ডিসলভ হয় সেটাকে বলি এম্বোলিজম। তাহলে থ্রম্বাসটা ডিপ ভেনে যে থ্রম্বাস গুলো ফর্মেশন হয় সেটা মোস্ট কমন লোকেশন হচ্ছে লাংস। ওকে, পালমোনারি আর্টারি। এখন ভাইয়া কেন কেন পালমোনারি আর্টারিতে যাবে? কারণ হচ্ছে লাংসের ডাবল ব্লাড সাপ্লাই আছে, ঠিক আছে? পালমোনারি আর্টারি আর ব্রঙ্কিয়াল আর্টারি, তো দুইটা রাস্তা দিয়ে ঢুকতে পারে। ওকে, আর এই যে এম্বলি গুলো ইউজুয়ালি স্মল হয়, তাহলে সুন্দর মতো আমাদের পালমোনারি আর্টারিতে ঢুকতে পারে। তাহলে পালমোনারি আর্টারি যদি ঢুকে যায় তাহলে সেটাকে আমরা বলি পালমোনারি এম্বলিজম, ঠিক আছে? সেটাকে বলি পালমোনারি এম্বলিজম। তাহলে ডিপ ভেনাস, তাহলে তোমরা এখন সবাই জানো যে ডিপ ভেন থ্রম্বোসিস বা ডিভিটির কমন কমপ্লিকেশন কি ভাই? মোস্ট কমন কমপ্লিকেশন কি? পালমোনারি এম্বলিজম। পালমোনারি এম্বলিজম এত বেশি কমন, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তোমার পেশেন্টের মানে হসপিটালে আনডায়াগনোজ ডেথ হয়, যেমন কোনো একটা পেশেন্ট হসপিটালে অনেকদিন ধরে আছে, ঠিক আছে? হঠাৎ করে বলা নাই কারণে তার শ্বাসকষ্ট হলো, ডিসনিয়া হলো, ট্যাকিপনিয়া হলো, ট্যাকিকার্ডিয়া হলো, মারা গেল, কিচ্ছু করার নাই। কারণ কি? পালমোনারি এম্বলিজম। যে অনেকদিন ধরে হসপিটালে আছে, তার পেশেন্টের থ্রম্বোসিস ডেভেলপ করছে, ডিপ ভেন থেকে সোজা চলে গেল লাংসে, হয়ে গেল পেশেন্টের পালমোনারি এম্বলিজম। ওকে, থ্রম্বোএম্বলিজম, এটাই হচ্ছে থ্রম্বোএম্বলিজম। থ্রম্বোএম্বলিজম কখন বলবো? ভেরি গুড। থ্রম্বোএম্বলিজম মানে পেশেন্টের থ্রম্বাস থেকে যে এম্বলিটা আসতেছে সেটাকে আমরা থ্রম্বোএম্বলিজম বলতেছি। মানে এইটা, এই যে পালমোনারি এম্বলিজমের যে এক্সাম্পল দিলাম, ঠিক আছে? মানে কি? মানে হচ্ছে এটা মনে করো পেশেন্টের ডিপ ভেন্স, ঠিক আছে? ডিপ ভেন্সে কি হলো? থ্রম্বাস ফর্মেশন হলো। তো এই যে থ্রম্বাস ফর্মেশন হলো ডিপ ভেন্সে, সেটা চলে যাচ্ছে কোথায়? লাংসে। তাহলে দেখো, থ্রম্বাস হয়ে যাচ্ছে এম্বলি। থ্রম্বাস যখন ছড়ে যাচ্ছে তখন সেই কন্ডিশনটাকে বলতেছে এম্বলি। তাহলে এটার নাম হচ্ছে থ্রম্বো এম্বলি, ঠিক আছে? তাহলে এই যে তোমরা যে একটু আগে পড়ছো, এই যে দেখো এম্বলিজম, এম্বলিজমের যে হচ্ছে মেইনলি তোমার কজ কি? দেখো এখানে লেখা আছে যে থ্রম্বোএম্বলিজম ইজ ডিউ টু থ্রম্বাস দ্যাট ডিসক্লোজেস মোস্ট কমন টাইপ অফ এম্বলাস। মানে এম্বলাসের অনেক টাইপ আছে, রাইট? একটা হচ্ছে থ্রম্বোএম্বলাস, মানে থ্রম্বাসটা যখন ডিসলভ হয়ে যায় সেটাকে যদি এম্বলাস বলি, সেটার নাম হচ্ছে থ্রম্বোএম্বলাস, যেটাই মোস্ট কমন। এটা জানলে তোমাদের চলবে, ঠিক আছে? সো দ্যাটস ইট। এটা আমাদের আজকে পড়াশোনা। এই যে আমাদের পালমোনারি এম্বলিজম সম্পর্কে ডিটেইলস আমরা পড়বো, ভিকিউ, মিসম্যাচ, হ্যান্ড ব্লা ব্লা, অনেক কিছু আছে। সবকিছু রেসপিরেটরি সিস্টেমে, এগুলো হেমাটোলজির পড়া না। হেমাটোলজি পড়া যতটুকু ততটুকু আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি। ওকে, ততটুকু তোমাদেরকে পড়াই দিচ্ছি। তাহলে আমাদের এম্বলিজমকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি ভাই। একটা হচ্ছে পালমোনারি এম্বলিজম, ওকে, একটা হচ্ছে সিস্টেমিক এম্বলিজম। সিস্টেমিক এম্বলিজম কি ভাইয়া? সিস্টেমিক এম্বলিজম সেই একই একই জায়গায় মনে করো তোমার ডিপ ভেন্স অফ লেগে থ্রম্বাস ফর্মেশন হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাই, এই যে থ্রম্বাসটা ফর্মেশন হলো সেটা লাংসে না গিয়ে যদি সিস্টেমিক সার্কুলেশনে যায়, মনে করো হার্টে গেল, সেটাকে আমরা বলছি সিস্টেমিক এম্বলিজম, ঠিক আছে? এখন তোমার কথা হচ্ছে ভাইয়া কিভাবে হার্টে যাবে? তুমি চিন্তা করো তো, ডিপ ভেন থেকে মনে করো তুমি, ডিপ ভেন থেকে আমাদের কি কোথায় যাচ্ছে তুমি চিন্তা করো, সার্কুলেশন চিন্তা করো। তাহলে লেগের ভেন্স থেকে মনে করো আলটিমেটলি কমন ইলিয়াক ভেন্সে যাচ্ছে, কমন ইলিয়াক ভেন্স থেকে ইনফেরিয়র ভেনে খাবে, ইনফেরিয়র ভেনে রাইট এট্রিয়ামে যাচ্ছে, রাইট? মানে তোমরা তো বুঝতেছো যে ভাইয়া কিভাবে আমার ডিভিটি কিভাবে পালমোনারি এম্বলিজম করতেছে আর কিভাবে হার্টে ঢুকতেছে। আচ্ছা, স্ক্রিনশট, এটা কোনো কথা? আমি তো বললাম যে স্ক্রিনশট আমি দিয়ে দিব। এটা এত এত ইয়া করার পেশেন্স কিছু না, স্ক্রিনশট আমি দিয়ে দিব। এখন দেখো, আমি এই জিনিসটা তোমাদেরকে বোঝাইতে চাই, ঠিক আছে? ভাই কিভাবে হচ্ছে অনেকে না জানতেই পারে। তো মনে করো এটা পেশেন্টের ডিপ ভেন্স। তো ডিপ ভেন কি কি আছে ভাইয়া? ডিপ ভেন হতে পারে ফিউমাল ভেন, ইলিয়াক ভেন, পপ্লিটিয়াল ভেন, রাইট? মনে করো পেশেন্টের ফিউমাল ভেনে তুমি একটা থ্রম্বোসিস হইছে, থ্রম্বোসিস পাইছো, ওকে? যে কোনো কারণে পেশেন্ট অনেকদিন ধরে বেডে শুয়ে আছে, এই কারণে পেশেন্টের থ্রম্বোসিস ডেভেলপ করছে, ফিউমাল ভেন। এখন এটা শেড কি ভাইয়া? তাহলে ফিউমাল ভেন থেকে কোথায় যাবে? কোর্স কি বলো? কমন ইলিয়াক ভেন, রাইট? কমন ইলিয়াক ভেন থেকে পেশেন্ট কোথায় যাবে? আইভিসি, ইনফিরিয়র ভেনে যাবে। বা ইনফিরিয়র ভেনে কোথায় যাবে? ইনফিরিয়র ভেনে কোথায় যায় বলো? সুপিরিয়র ভেনে বা ইনফিরিয়র ভেনে বা ব্লাড কোথায় যায় দেখি, কে বলতে পারে কোথায় যায়? ভেরি গুড, রাইট হার্টে, রাইট? রাইট হার্টে চলে আসলো। ব্লাড কোথায় আসলো ভাই? রাইট হার্টে আসলো। এখন তুমি আমাকে বলো রাইট হার্টে ব্লাড কোথায় আসবে? তাহলে এই যে দেখো, এই যে এই এম্বলি, এম্বলি কোথায় ক্রস করতে করতে দেখো কোথায় চলে যাচ্ছে? রাইট অ্যাট্রিয়ামে, রাইট হার্ট না, রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় ঢুকলো বলো? ট্রাইকাসপিড ভালভ দিয়ে রাইট ভেন্ট্রিকুলে ঢুকলো। এম্বলিটা কোথায় ঢুকলো? রাইট ভেন্ট্রিকুলে ঢুকলো। এখন এই যে এম্বলি রাইট ভেন্ট্রিকুলে ঢুকলো, এখন কি করবে ভাইয়া? এখন এই এম্বলি যদি বড় হয়, মনে করো ভালোই বড়, ওকে, সে রাইট হার্টে ঢুকে, রাইট এই যে সরি রাইট হার্টের রাইট ভেন্ট্রিকুলে আসলো, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুল, রাইট ভেন্ট্রিকুল থেকে পালমোনারি আর্টারি। এই যে পালমোনারি আর্টারিতে ঢুকলো, এই পালমোনারি আর্টারিতে ঢোকা কে আমরা বলতেছি পালমোনারি এম্বলিজম, ওকে? এটাকে বলতেছি আমরা কি? পালমোনারি এম্বলিজম। কারো কোনো প্রশ্ন?
হ্যাঁ, লেফট হার্টে সিস্টেমিক এমবোলিজম কি হয়, ভেরি গুড, এটা আমি একটু এখনই বলবো। ওকে, ডোন্ট ওয়ারি, এটা আমি এখনই বলবো। আচ্ছা, তাহলে এই যে পালমোনারি আর্টারিতে যাচ্ছে পেশেন্টের, ওকে, যদি মনে করো পালমোনারি আর্টারিতে যদি আটকে থাকে, সেটাকে আমি পালমোনারি এমবোলিজম বলতে পারি। অথবা মনে করো আর্টারিতে পালমোনারি আর্টারিতে আটকে নেই ভাই, কোথায় যাবে ভাইয়া? সুন্দর মনে করো লাংসে। পালমোনারি আর্টারি পরে কোর্স কি বলো তো দেখি? এটা রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল। সবাই ভালো মতো খেয়াল করো। রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড কোথায় যায়? রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল থেকে ভাই কোথায় যায়? পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি থেকে কোথায় যায় বলো দেখি, চুপ করো সেখানে, হারি আপ। পালমোনারি আর্টারি থেকে ব্লাড কোথায় যায়? লাংসে যায়, ভেরি গুড। লাংসে, তাহলে মনে করো এই এম্বোলাস লাংসে গেছে, অ্যালভেলিতে গেছে, অ্যালভেলির ক্যাপিলারি থেকে ব্লক করছে, সেটার নাম পালমোনারি এম্বোলিজম, ঠিক আছে? এখন মনে করো সেটা এসকেপ করছে, অ্যালভেলি হয়ে লাংস হয়ে আমাদের এম্বোলাস গুলো ঢুকছে কোথায়? পালমোনারি ভেইনসে। ওকে, লাংসে ব্লাড কোথায় যায়? লাংসে ব্লাড কোথায় যায় বলো দেখি, লাংসে ব্লাড কোথায় যায়? পালমোনারি ভেইনস, রাইট, ভেরি গুড। এই যে দেখো, সেটাকে আমরা বলতে পারি পালমোনারি ভেইন, পালমোনারি এম্বোলিজম বলতে পারি, ঠিক আছে? বাট ইউজুয়ালি এই পালমোনারি ভেইন ক্রস করে আমাদের লেফট সাইড অফ দ্য হার্টে ইউজুয়ালি এম্বোলিজমটা আসতে পারে না, তার আগেই ব্লক হয়ে যায়, ঠিক আছে? কারণ যেহেতু মোটামুটি বড় থাকে সাইজ, খুবই ছোট ছোট হলে হয়তো আসতে পারে। আচ্ছা, তাহলে এরপরে লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়ামের পরে কি ভাই? লেফট অ্যাট্রিয়ামের পরে লেফট ভেন্ট্রিকল। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে কিভাবে আমার এই এম্বোলিজম হার্টে কেমনে ঢুকতেছে, সিস্টেমিক সার্কুলেশনে কেমনে ঢুকতেছে? তাহলে এই যে পালমোনারি সার্কুলেশনে ঢোকাকে বলা হয় পালমোনারি এম্বোলিজম। সিস্টেমিক সার্কুলেশন কেমনে ঢুকতেছে বলো তো দেখি, কে বলতে পারে? কেমনে ঢুকবে সিস্টেমিক সার্কুলেশনে, কেমনে ঢুকতেছে? এওটা এওটা আমি এটা আনসার চাই তো, আমি যেটা বলতে চাচ্ছি খেয়াল করো। না না, থোড়া সেকেন্ড না, খেয়াল করো। এই যে যে এম্বলি রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে ঢুকলো, এখন যে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে একবার যদি ঢুকে যায়, তাহলে তো সে লাংসের ভিতরে যাচ্ছে, রাইট? কিন্তু কোন কারণে যদি মনে করো রাইট হার্ট এন্ড লেফট হার্টের ভিতরে কানেকশন হয়ে যায়, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এগুলো কারো মনে আসতেছে না কেন? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এটা তো খুবই মজার, এগুলো পড়া খুবই মজার, রাইট? ভেন্ট্রিকুলার এক্স্যাক্টলি শান্ট থাকে, বা মনে করো প্যাটেন্ট ফোরামেন ওভালি থাকলো, পিএফও, সবাই মনে করে দেখো, তাহলে কি হবে? এম্বলিটা টুক করে চলে যাবে এই লেফট রাইট সাইড থেকে লেফট সাইডে, তার লাংসে তো আসার প্রয়োজনই নাই, তাহলে হার্টে ঢুকে গেল। এটাকে বলতেছি আমরা সিস্টেমিক এম্বোলিজম, ঠিক আছে? সেগুলো আসলে অনেক কিছু পড়ানোর আছে, এগুলো আমরা ইনশাল্লাহ সিস্টেম ওয়াইজ পড়াবো, যে সিস্টেমে পড়ানোর কথা সেই সিস্টেমে পড়বো, ঠিক আছে? এখন আরো ডিটেলস যদি বলতে চাই তাহলে তোমাদের রেসপিরেটরি পড়া হয়ে যাচ্ছে, হেমাটোলজি বাদ দিয়ে। তো এই যে এটা হচ্ছে স্টেপ ওয়ানের বিউটি, সত্যি কথা বলতে। তো ইনশাল্লাহ আজকে আমার প্ল্যান ছিল 1.5 ঘন্টার মধ্যে শেষ করা, আমার একটু কাজ ছিল, বাট তাও হলো না, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। যাই হোক, আমাদের শেষ করতে পারছি হিমোস্টেসিস, দ্যাটস ইট। যেটুকু তোমাদেরকে পড়াইলাম হিমোস্টেসিস এই পর্যন্ত, হিমোস্টেসিস এর আর কিছু নাই এর বাইরে। এখন আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ অ্যানিমিয়া পড়বো, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ অ্যানিমিয়া শুরু করবো। নেক্সট ক্লাস 13 তারিখে, আই হোপ তোমাদেরকে জানাই দেবো যদি কোনো চেঞ্জেস আসে। সো হ্যাঁ, তোমার সবাই বুঝতে পারছো তোমাদের এখন কাজ কি। 13 তারিখের আগ পর্যন্ত তোমাদের হচ্ছে কাজ হচ্ছে যেগুলো জিনিসগুলো পড়াইলাম, লেকচার গুলো দেখা, প্রয়োজন হলে একবারের জায়গায় 2বার দেখা, খুব ভালো মতো সবকিছু পড়ে ফেলা, ঠিক আছে? এয়ার এম্বোলিজমের ট্রিটমেন্ট, কি ট্রিটমেন্ট আছে? অবশ্যই ট্রিটমেন্ট আছে, এগুলো আমরা অবশ্যই পড়বো, রেসপিরেটরি সিস্টেম পড়বো, এটা এখানে পড়া না। এয়ার এম্বোলিজম, ডিকম্প্রেশন সিকনেস, এগুলো আমি স্কিপ করছি এই জন্যই, যেগুলো রেসপিরেটরি সিস্টেমে পড়বো, ঠিক আছে? সো অবশ্যই ট্রিটমেন্ট আছে, কোনো ট্রিটমেন্ট থাকবে না, সবকিছু ট্রিটমেন্ট আছে। আচ্ছা, সো আজকে তাহলে এই পর্যন্তই, ওকে? হ্যাভ পেশেন্স, এন্ড আমি যেগুলো পড়াইলাম সেগুলো অবশ্যই আমি আবারও বলতেছি, নেক্সট ক্লাসের অ্যানিমিয়া রাখ পর্যন্ত, অ্যানিমিয়া যখন পড়ানো শুরু করবো, হিমোস্টেসিস যেন কারো বাকি না থাকে, হিমোস্টেসিস সবাই পড়ে ফেলবা, ওকে? পড়া কিন্তু জমে গেলে প্রবলেম, সমস্যা। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে গুড নাইট, হ্যাঁ?